এই মেয়ে, এই নামো আমার বিছানা থেকে। সাহস কি করে হলো তোমার আমার বেডে বসার? একে তো জোর করে আমায় বিয়ে করেছো, এখন আবার সেজে গুজে আমার বিছানার উপরে বসে আছো। বাসর করার শখ জেগেছে মনে? তোমার বাসর করার শখ আমি জনমের মতো মিটিয়ে দেব আজ। আজ তোমার এমন অবস্থা করব আমি, যাতে করে আমার সাথে সংসার করার স্বাদ তোমার জনমের মতো মিটে যাবে। বলেই শুভ্র শিয়াশাকে হাত ধরে টেনে বেড থেকে নামালো। খুব জোরে হাত চেপে ধরায় শিয়াশা ব্যথায় কুঁকড়িয়ে উঠল। আহ, স্যার প্লিজ, আমার হাতটা ছাড়ুন, ভীষণ ব্যথা পাচ্ছি আমি। হ্যাঁ, আমি তো সেজন্যই ধরেছি, যাতে করে তুমি ব্যথা পাও। আপনি কেন এমন করছেন আমার সঙ্গে স্যার? আজকে আমাদের ফুলশয্যা, আর আপনি আমার সাথে এই রকম ব্যবহার করছেন কেন স্যার? স্যার, আহা, তোমার তাহলে মনে আছে যে আমি তোমার টিচার? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো তুমি। ভুলে কেন যাব স্যার? তাই? তাহলে মনে যখন ছিল, তখন লজ্জা করলো না স্টুডেন্ট হয়ে এইভাবে নিজের টিচারকে বিয়ে করতে? আপনি কেন শুধু শুধু আমার দোষ দিচ্ছেন স্যার? আমার কি দোষ? আপনার বাবা মাই তো আমাকে পছন্দ করে আনলো। তো আরে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এই বিয়েতে না করে দাও। কিন্তু তুমি কি করলে? নাচতে নাচতে আমায় বিয়ে করতে রাজি হয়ে গেলে। আপনি ভুল বুঝছেন স্যার, আমি চেষ্টা করেছিলাম কিন্তু। একদম চুপ, কোনো অজুহাত দেবে না। তোমার মতো মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে, বড়লোক ছেলে পেলেই তার গলায় ঝুলে যাও। আচ্ছা, আমি না হয় আপনার কথা অনুযায়ী নিজের ইচ্ছা করে বিয়েটা আটকাইনি, কিন্তু স্যার, আপনি তো আটকাতে পারতেন। তাহলে আপনি কেন আটকাননি? আমি যদি পারতাম, তাহলে তোমায় বলতাম না। আমার বাবা মা আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করেই এই বিয়েটা করতে বাধ্য করেছে। আমি নিরুপায় ছিলাম। আমারও আপনার মতোই সেম সিচুয়েশন ছিল স্যার। আপনি যেমন আপনার মা বাবার জন্য বাধ্য হয়েছেন, আমিও তেমনি আমার বাবা মার জন্য এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। সেটা যাই হোক না কেন, এই বিয়েটা করে তুমি খুব বড় ভুল করেছো। আর এটা আমি তোমায় প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেব যে তুমি জেনে শুনে কোন আগুনে পা দিয়েছো। আমি কখনোই তোমাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। আমার হৃদয় শুধুমাত্র তৌসি ছাড়া কারোর জায়গা হবে না। আমার তৌসির জায়গা কেউ নিতে পারবে না। আর না তো আমি কাউকে সেই সুযোগ দিব। আমার মনে শুধু তৌসিই থাকবে, সেখানে তোমার কোনো স্থান হবে না। মাইন্ড ইট। বলেই শুভ্র শিয়াশাকে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। আর শিয়াশা ওখানেই বসে কাঁদতে শুরু করে দেয়। কি থেকে কি হয়ে গেল! ওর জীবনটা পুরোই এলোমেলো হয়ে গেল। এই বিয়ে নিয়ে ওর মনে কত স্বপ্ন ছিল যে ওর মনের মতো একটা স্বামীর সংসার হবে। ওর বরটা দেখতে তো ওর মনের মতো হয়েছে, তবে আদৌ কি ওদের সম্পর্কে কোনো দিন পরিণতি পাবে? এইসব ভাবতে ভাবতেই ফ্লোরেই ঘুমিয়ে পড়ল শিয়াশা। শিয়াশা সিরাজ মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর বাবা আহমেদ সিরাজ একজন স্কুল শিক্ষক, মা অহনা সিরাজ একজন গৃহিণী। শিয়াশা এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অন্যদিকে শুভ্র চৌধুরী দেশের বিশিষ্ট শিল্পপতি রামিন চৌধুরী এবং রিয়ানা চৌধুরীর একমাত্র ছেলে। ওর একটা বড় বোনও আছে, শিখা, যার বিয়ে হয়ে গেছে। ওর একটা মেয়েও আছে, শুভ্র। ইউএস থেকে স্টাডি কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ টিচার পদে জয়েন করেছে। শিয়াশাও ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ে। শুভ্রর বাবার ইচ্ছা ছিল ও ওর বাবার ব্যবসাটা দেখাশোনা করবে, বাট শুভ্রর ইচ্ছা ছিল টিচার হওয়া। তাই ওর বাবার কথা সে শোনেনি। তবে ইউনিভার্সিটিতে চাকরির পাশাপাশি ও ওর বাবার সাথে বিজনেসের কাজেও হেল্প করে। এই জন্য ওর বাবা ওর চাকরি করার ক্ষেত্রে খুব বেশি আপত্তি করেনি। আজকে শিয়াশার সাথে ওর বিয়ে হয়েছে, কিন্তু সেটা ওর ইচ্ছেতে নয়। আর শিয়াশা ওর প্রথম স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রী। ওর প্রথম স্ত্রী তৌসি। শুভ্র আর তৌসি ক্লাসমেট ছিল। কলেজ লাইফ থেকেই ওরা একসাথে পড়তো, আর সেই থেকেই ওরা একে অপরকে ভালোবাসে। ওরা দুজন দুজনকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। ওদের এই ভালোবাসার কথা ওদের দুই পরিবারের সবাই জানতো।
আর সবাই রাজিও ছিল, কারণ সত্যি ওরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট ছিল। দেখলেই মনে হতো মেড ফর ইচ আদার। ইউএসএতে ওরা দুজন একসাথে পড়তে গিয়েছিল, আর ওদের স্টাডি কমপ্লিট হয়ে দেশে আসলেই ওদের বাবা মা খুব ধুমধাম করে ওদের বিয়ে দেয়। সারা দেশ তাকিয়েছিল ওদের বিয়ে, যেহেতু ওদের দুজনের বাবা মাই দেশের নাম্বার ওয়ান বিজনেসম্যানদের মধ্যে দুজন। সেই জন্য তাদের ছেলে মেয়েদের বিয়েতে তো এরকম তাক লাগানো জমকানো অনুষ্ঠান হবে, এটাই স্বাভাবিক। বিয়ের পর ওরা খুব সুখে ছিল, দুজন দুজনকে নিজের করে পাওয়ার আনন্দ, পরিবারের সবার স্নেহ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল ওদের জীবন। কোনো কিছুরই অভাব ছিল না। আর ওদের এই আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল যখন বিয়ের 1 বছর পর ওরা জানতে পারলো যে ওদের ঘর আলো করে নতুন অতিথি আসছে ওদের মাঝে। শুভ্রর তো আনন্দের শেষ নেই, বাবা ফিলিংসটাই যে এমন। কিন্তু ওদের এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হলো না। তৌসির যখন প্রেগনেন্সির 5 মাস চলছিল, একদিন সকালের দিকে শুভ্র ভার্সিটিতে চলে গেছে, আর ওর বাবা অফিসে। বাড়িতে ওর মা আর তৌসি ছিল। কিছুক্ষণ পর তৌসি ওপর থেকে নিচে এসে বলল যে ওর বান্ধবীরা আসছে রেস্টুরেন্টে, ওকে যেতে বলেছে, তাই ও নিজেও যেতে চায়। অনেক দিন সবার সাথে দেখা হয় না, দেখাও হয়ে যাবে। সাথে কালকে ওর চেক আপের দিন আছে, আজকে একদিন না আগে না হয় ওদের সাথে গিয়ে চেক আপ করিয়েও আসতে পারবে। কিন্তু শুভ্রর মা রাজি হয় না এই অবস্থায় ওকে বাইরে ছাড়তে। আর শুভ্র শুনলেও বকবে। কিন্তু তৌসি ভীষণ বায়না করে যাওয়ার জন্য, আর শুভ্রকেও বলতে বারণ করে, কারণ ও শুভ্র আসার আগেই ফিরে আসবে বলে। কিন্তু তবুও ওর মা রাজি হয় না। অবশেষে ওর বান্ধবীরা ওদের বাসায় আসলে তারপর ওদের সাথে ছাড়তে রাজি হন উনি। আর বারবার সাবধান করেন যেন তাড়াতাড়ি ফিরে আসে। তারপর তৌসি ওদের সাথে বেরিয়ে যায়। আর ওরা গাড়ি নিয়ে এসেছিল বলে তৌসি আর বাড়ি থেকে গাড়ি নেয়নি। তারপর ওর বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে তারপর ওদের সাথে নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে সব কাজ মিটে গেলে ওরা হসপিটাল থেকে বেরিয়ে এসে তৌসি ওদের চলে যেতে বলে নিজে ওখান থেকে একটা গাড়ি নিয়ে ওঠে। যদিও ওরা কেউ ওকে একা ছাড়তে চাইছিল না, এমনিতেই ওর শাশুড়ি ওকে আসতে দিতে চাইছিল না। কিন্তু তৌসি জোর করে ওদের পাঠিয়ে দেয়, কারণ ওদের সবার বাড়ির শুভ্রদের বাসা থেকে উল্টো দিকে। তাই ওকে পৌঁছে দিতে গেলে আবারও ওদের উল্টো ফিরে আসতে হবে। তাই ওদের বলেছে যে ওরা যেতে পারবে, ও যেতে পারবে একা একাই। এটুকুই তো পথ। আর ও তো আর নতুন চলছে না, আর খুব একটা অসুস্থও নয় যে ও এতটুকু পথ একা চলতে পারবে না। তবুও একবার ভেবেছিল যে ফোন করে ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলবে। তারপর আবারও ভাবলো ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে ও বাড়ি পৌঁছে যেতে পারবে। তাই ও আর ফোন না করে একটা ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিন্তু বাড়ি অবধি আসার আর হলো না, কারণ মাঝ পথে একটা বড় ট্রাক এসে ওই ট্যাক্সিটাকে ধাক্কা মারলো। তৌসিক খুব বাজেভাবেই আঘাত পেল। ওখানেই আশেপাশের লোকেরা মিলে ওকে হসপিটালে নিয়ে গেল। আর ওর ফোন থেকে শুভ্রর নাম্বার পেয়ে ওকে ফোন দিয়ে বলল। শুভ্র হঠাৎ তৌসির নাম্বার থেকে ফোন পেয়ে রিসিভ করে এইরকম একটা সংবাদ পেয়ে যেন পাগল হয়ে গেল, কারণ তৌসির কিছু হলে তো ও নিজেও বাঁচতে পারবে না। ও তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে পাগলের মতো ছুটে হসপিটালে গেল। যাওয়ার পথে ওর মা বাবাকেও ফোন করে জানালো। ওরাও সংবাদ শুনে বেরিয়ে পড়লো সাথে তৌসির বাবা মাও। বাট শেষ রক্ষা হলো না। ওরা যাওয়ার আগেই ডক্টর তৌসিকে মৃত বলে ঘোষণা করলো। এই খবর শুনে সবাই যেন বাকরুদ্ধ। শুভ্র যেন অসাড় হয়ে গেছে। তৌসির বাবা মা তো সাথে সাথেই জ্ঞান হারায়। তৌসিকে হারানোর পর থেকেই শুভ্র যেন কেমন অন্যরকম হয়ে যায়। কারোর সাথে কোনো কথা বলে না, নিজেকে সব সময় ঘর বন্দি করে রাখে, নয়তো তৌসির কবরের পাশে যেয়ে দাঁড়িয়ে থাকে। এভাবেই প্রায় 6 মাস পেরিয়ে গেল। শুভ্র তৌসির ঘটনাটা মেনে নিতে না পারলেও নিজেকে সামলে নিয়ে ভার্সিটি যাওয়া শুরু করে, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো। আর সেই বছরই
শ্রিয়াশা শুভ্রর ইউনিভার্সিটিতে ভর্তি হলো। শুভ্রর বাবা সাথে তৌসির বাবা মাও তখন চাইছিলেন শুভ্রকে তাড়াতাড়ি কোনো একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে, কারণ ওরা শুভ্রকে এভাবে ধুকে ধুকে শেষ হয়ে যেতে দেখতে পারছিল না। তাই ওরা ভাবছিল হয়তো বিয়ে দিলে শুভ্র হয়তো তৌসির স্মৃতি থেকে বেরিয়ে স্বাভাবিক হতে পারবে। শিয়াশাকে প্রথম তৌসির বাবা মা দেখে সেদিন রাস্তায়। তৌসির বাবা অসুস্থ হয়ে পড়েছিল। এমনিতেই তৌসি মারা যাওয়ার পর থেকে ওরা দুজনেই খুব ভেঙে পড়েছে। তখন শিয়াশা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। রাস্তায় একটা মহিলার কাঁধে ভর দিয়ে একজন অসুস্থ পুরুষকে দেখে ও ওনাদের দিকে এগিয়ে যায়, তারপর ওই সাহায্য করে ওনাকে হসপিটালে নিয়ে যেতে। সেখান থেকে ও জানতে পারে যে কিছুদিন আগে ওনাদের মেয়ে মারা গেছে। শিয়াশার খুব খারাপ লাগে এটা শুনে। ও ওদের সাথে খুব আন্তরিকতাপূর্ণ আচরণ করে। ওনাদেরও খুব ভালো লাগে শিয়াশাকে। কত মিষ্টি একটা মেয়ে, ব্যবহারটাও কত সুন্দর। ওকে দেখে ওনাদের তৌসির কথা মনে পড়ে গেল। ওনারা শিয়াশাকে নিজের মেয়ে ভাবতে শুরু করলেন আর ওকে ওনাদের বাবা মা বলে ডাকতে বললে শিয়াশাও খুশি মনে মেনে নিল এবং ও কথা দিল সারা জীবন ওদের মেয়ের মতোই থাকবে। ওনারা সাথে সাথে ঠিক করে ফেলেন যে এই মেয়ের সাথেই শুভ্রর বিয়ে দেবেন। তৌসিকে হারিয়ে ওরা শুভ্রর মুখ চেয়েই বেঁচে আছেন। তাই ওনাদেরও চিন্তা হয় যে শুভ্রর যদি ভালো কোনো মেয়ের সাথে বিয়ে না হয় তাহলে ওনাদের আর কিছুই থাকবে না। মেয়ে তো চলেই গেল, তখন জামাইটাও পর হয়ে যাবে। আর শিয়াশাকে দেখে ওরা খুব ভালো করেই বুঝতে পারলো এই মেয়ে কাউকে কষ্ট দিতে পারবে না। ওর মনটা ভীষণ ভালো। আর এর সাথে বিয়ে হলে ওনারা মেয়েও পাবে, জামাইটাও আপন থাকবে। তারপর ওনারাই শুভ্র আর শিয়াশার বাবা মার সাথে কথা বলে ওদের বিয়েটা ঠিক করলেন। যদিও ওরা দুজন কেউই রাজি ছিল না। শুভ্র তো তৌসির জন্য রাজি ছিল না। আর ও বিয়ের আগে শিয়াশাকে বলেছিল যে ও যেন রাজি না হয়। শুভ্র যেদিন ওর সাথে দেখা করে এই সব বলেছিল সেই দিনই ও জানতে পারে যে ওর স্যারের সঙ্গে ওর বিয়েটা ঠিক হয়েছে। এটা জেনে ও খুশিও হয়েছিল, কারণ শুভ্র ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। শিয়াশারও খুব ভালো লাগে ওকে। কিন্তু শুভ্রর কথা শোনার পর ওর মনটা খারাপ হয়ে যায়। তাই ও নিজেও আর এই বিয়েটা করতে চায়নি, কারণ জোর করে কোনো সম্পর্ক করা যায় না। কিন্তু ওর বাবা মার জন্য বাধ্য হয়েছিল। তারপর এভাবেই ওদের বিয়েটা হয়ে যায়। আর আজকে ওদের ফুল সজ্জা ছিল। আর একটু আগে কি হলো সেটা তো দেখলেনি। সকালবেলা শিয়াশা ঘুম থেকে জেগে নিজেকে ফ্লোরে আবিষ্কার করে। রাতে ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ওভাবেই কখন ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারেনি। কালকের বিয়ের সাজ এখনো সেভাবেই আছে, শাড়িটাও বদলানো হয়নি। ও উঠে চারিদিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারল শুভ্র রাতে আর ঘরে ফেরেনি। তা দেখে ওর বুক চিরে একটা কষ্টের নিঃশ্বাস বেরিয়ে আসলো। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে যে ও জেনে শুনে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে, যার শেষ পরিণাম কি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু ওরই বা কি করার ছিল? ওর বাবা মায়ের মুখের দিকে তাকিয়েই তো ওকে সবটা মেনে নিতে হলো। আর ভবিষ্যতেও হয়তো এভাবেই সবটা সহ্য করে যেতে হবে, কারণ শুভ্র যে ওকে সহজে মেনে নেবে না বা আদতে মেনে নিতে পারবে কিনা সেটারও কোনো ঠিক নেই, কারণ ওর সবটা জুড়ে শুধুই তৌসিই রয়েছে। সেখানে শিয়াশার কোনো অস্তিত্বই নেই। অবশ্য শুভ্রকে দোষ দেওয়াও যায় না, কারণ ওর প্রথম ভালোবাসা ছিল তৌসি। আর ও ওকে পাগলের মতো ভালোবাসতো। আর কাউকে ভালোবেসে অন্য কাউকে তার জায়গায় বসানো সত্যি অসম্ভব। যাক সেসব কথা, এখন এসব ভেবে এখানে বসে থাকলে হবে না। নতুন বউ সে, ৮টা বেজে গেছে, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমালে সবাই কি ভাববে। এই চিন্তা করে শিয়াশা আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে নিচে গেল। ও নিচে গিয়ে দেখে ওর শাশুড়ি আর তৌসির মা টেবিলে খাবার গোছাচ্ছে। ওকে দেখেই দুজনেই মিষ্টি হেসে ওর কাছে এগিয়ে আসে। প্রথমে তৌসির মা বলে ওঠে, কিরে মা, ঘুম কেমন হলো তোর?
ওনার কথায় শিয়াশা মিষ্টি করে হেসে জবাব দিল, ভালো আম্মু। এবার ওর শাশুড়ি বলল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে মা? না আম্মু, আমার কোনো সমস্যা হচ্ছে না। হুম, ভালো। কোনো সমস্যা হলে সাথে সাথে আমায় বলবে, কেমন? হুম। আচ্ছা, আপনারা কি কাজ করছিলেন? সব হয়ে গেছে বোধহয়, তাই না? সরি, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ওর কথা শুনে ওনারা দুজনেই হেসে উঠল। তারপর ওর শাশুড়ি বলল, ধুর, পাগলি মেয়ে কোথাকার, তাতে কি হয়েছে? শোন, আমি কিন্তু তোকে শুধু ছেলের বউ নয়, মেয়ে মনে করি। আমার কাছে তৌসী যেমন ছিল, তুইও তেমন। আর মা থাকতে মেয়ের কাজ করা লাগবে কেন? হুম। হ্যাঁ, মা তো তোর শাশুড়ি, ঠিক আছে। আর আমি নিজে দেখেছি উনি তৌসীকে কতটা ভালোবাসতেন, জানিস। আমার সব সময় মনে হতো, সত্যি অনেক ভাগ্য করে আমার মেয়ে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছে। কিন্তু ওর ভাগ্যে হয়তো এই সুখ বেশি দিন লেখা ছিল না। তাই তো এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আর ও চলে যাওয়াতে আমরা সবাই একেবারে শূন্য হয়ে গেছি রে মা। আর এই শূন্যতা পূরণ করার দায়িত্ব কিন্তু এখন তোর মা। তুই আমার কাছে কিন্তু তৌসির থেকে কম নস। পারবি না মা আমাদের মেয়ে, আমাদের এই অভাবটা পূরণ করতে? বল। পারবো আম্মু, তোমরা শুধু আমার জন্য দোয়া করো। দেখো, কেউ কারোর জায়গা নিতে পারে না, তাই আমি হয়তো কখনোই তৌসী আপু হতে পারবো না। আর আমি চাইও না তৌসী আপুর জায়গায় বসতে। তোমরা শুধু আপুর পাশে তোমাদের হৃদয়ে আমার জন্য একটু আলাদা জায়গা দিও, তাতেই হবে। আমি চেষ্টা করব তৌসী আপু তোমাদের যেভাবে খুশি রাখতো সেই দায়িত্বটা পালন করার। আর আমি বিশ্বাস করি আপু দূর থেকেই আমায় আশীর্বাদ করবে, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি সেজন্য। হুম। ওদের কথার মাঝেই ওখানেই ওর দুই বাবা ও চলে আসে আর বলে, কি কথা হচ্ছে মেয়ে আর মায়েদের মধ্যে? হুম। তেমন কিছু না আব্বু, আমরা এমনি গল্প করছিলাম। আপনারা কোথায় গিয়েছিলেন? এই তো নামাজ পড়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। হুম। আর এখন কি আমাদের মিষ্টি মা আমাদেরকে এক কাপ চা করে খাওয়াতে পারে? হুম, অবশ্যই। আপনারা বসুন, আমি চা করে আনছি। তারপর ওর শ্বশুর শাশুড়িকে সব দেখিয়ে দিলে ও সবার জন্য চা করে আনে আর সবাই মিলে চা খেতে খেতে গল্প করে। কথা বলার মধ্যেই হঠাৎ তৌসির বাবা বলে, আচ্ছা শ্যামা, শুভ্র বাবা কোথায়? তাকে তো দেখছি না। ওনার কথা শুনে তৌসির মাও বলে, হ্যাঁ তাই তো, অনেক বেলা হয়ে গেছে, শুভ্র তো এখনো নিচে আসলো না। ওনাদের কথায় শিয়াশা কি বলবে বুঝতে পারছে না, কারণ ও নিজেও তো জানে না যে শুভ্র কোথায়। তাই ও চুপ করে রইল। ওকে চুপ থাকতে দেখে ওর শাশুড়ি বলল, কি হলো মা, চুপ করে আছিস কেন? বল, শুভ্র কোথায়? ও কি করে বলবে মা, তোমার ছেলে তো আর ওকে বলে যায়নি। ও কিছু বলবে তার আগেই শুভ্রর বোন এসে ওর কথা বলে উঠল। ওর কথা শুনে শুভ্রর বাবা বলল, মানে কি বলছিস, ক্লিয়ার করে বলতো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি কাল রাতে জেগে শুভ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। আমি থামানোর চেষ্টা করেছিলাম, বাট ও আমার কোনো কথা শোনেনি। আমি শিয়াশার কাছে যেতেও চেয়েছিলাম, বাট আমার নিজেরই লজ্জা লাগছিল ওর সামনে যেতে। কারণ আমি সত্যিটা না জানলে ও এটা তো নিশ্চিত শুভ্র শিয়াশার সাথে রাগারাগি করেই বেরিয়েছে। ও শিয়াশাকে সহজে মানবে না। কি? শিয়াশা মা, সত্যি করে বলতো কি হয়েছে? কিচ্ছু লুকাবি না আমাদের থেকে। হ্যাঁ মা, বলতো কি হয়েছে। তারপর সবার জোরাজোরিতে শিয়াশা ওদেরকে সবটা বলল। সবটা শুনে ওরা ভীষণ টেনশনে পড়ে গেল, কারণ ওদের মনে হচ্ছে ওরা শুভ্রকে ঠিক করতে যে শিয়াশার জীবনটাই নষ্ট করে ফেলল। তাই তৌসির মা বলে ওঠে, মারে, আমরা বুঝতে পারছি না তোকে কি বলবো। আমরা বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমরা সত্যি বুঝতে পারিনি মা যে এমনটা হবে। হে মা, ছি ছি। আম্মু, আপনি এসব কি বলছেন? এতে আপনাদের কোনো দোষ নেই, সবটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। এবার ওর শাশুড়ি বলে উঠল, মারে, সত্যি হয়তো আমরা তোর জীবনটা নষ্ট করে দিলাম।
কিন্তু আমার বিশ্বাস, দেখিস মা, একদিন সব ঠিক হয়ে যাবে। শুভ্র তোকে একদিন ঠিক মেনে নেবে। আসলে শুভ্র তৌশিকে খুব ভালোবাসতো তো, এই জন্য এটা মানতে পারছে না। কিন্তু তার জন্য তোকে চেষ্টা করতে হবে মা। আমি জানি তুই পারবি ওর মনে ঠিক জায়গা করে নিতে। বল মা, পারবি না তুই? হ্যাঁ, শিয়াশা মা ঠিকই বলেছে। আর আমার ভাইটা তৌশিককে হারিয়ে একদম অনুভূতি শূন্য হয়ে গেছে। আর সেখানে তোমাকেই নতুন করে অনুভূতির সূচনা করতে হবে। তুমি পারবে তোমার ভালোবাসা দিয়ে আমার ভাইটাকে আবারও আগের মতো করতে। বলো, পারবে না? পারবো কিনা জানি না আপু, তবে আমি কথা দিচ্ছি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমরা জানি মা, তুই ঠিক পারবি। হুম। ওদের কথার মধ্যেই শুভ্র বাড়ি ফিরে আসলো। ওকে দেখে শিয়াশার হৃদয়টা ধক করে উঠল। এ কি অবস্থা চোখ মুখের! মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। ওকে দেখে সবাই ওর দিকে এগিয়ে গেল আর ওর বাবা জিজ্ঞাসা করলো, শুভ্র, কোথায় ছিলে তুমি? এভাবে কাউকে কিছু না বলে, এভাবে নতুন বউকে বাড়িতে রেখে তুমি রাতে বেরিয়ে গেলে? আব্বু প্লিজ, সকাল সকাল আমি এইসব নিয়ে কোনো তর্ক করতে চাই না। সো প্লিজ, কেউ এটা নিয়ে আমার আর কোনো প্রশ্ন করবে না। আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বলবে না। এখন তুই যা, ফ্রেশ হয়ে আয়, সবাই না খেয়ে বসে আছে তোর জন্য। হুম। তারপর শুভ্র ফ্রেশ হতে গেল আর এই নিয়ে আর কিছুই বলল না। তারপর ওরা খাওয়া দাওয়া শেষে শুভ্র রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য নিচে আসলো। সবাই খুব করে আটকানোর চেষ্টা করলো ওকে, যে কালকে বিয়ে হয়েছে, নতুন বউ বাড়িতে, আজকে যেন সে না যায়। বাট ও কারোর কোনো কথা শুনলো না। ও যেতেই সবাই একটা ব্যর্থতার নিঃশ্বাস ছাড়লো। জানে না এভাবে কতদিন চলবে। নিয়ম অনুযায়ী আজকে শুভ্র আর শিয়াশাদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু শুভ্র বাড়ি আসলো না। সবাই একের পর এক ফোন করে গেল, ও কারোর কোনো ফোন রিসিভ করলো না। শেষমেশ শিয়াশাও একরাশ দুঃখ নিয়ে বাড়ি যাওয়ার আশা ছেড়ে দিল, কারণ শুভ্রকে ছাড়া ও একা তো আর যেতে পারবে না। রাত প্রায় 11টার দিকে শুভ্র বাড়ি ফিরে আসলো। সবাই ড্রয়িং রুমে বসে ওর অপেক্ষা করছিল। ওর বাবা তো পর ওর পর ভীষণ রেগে আছে। শুভ্র বাড়িতে ঢুকে সবার দিকে একবার তাকিয়ে ওপরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু ওর বাবার কথায় আবারও দাঁড়িয়ে গেল। দাঁড়াও শুভ্র। হ্যাঁ, বলো। এসব কি শুরু করেছো তুমি শুভ্র? আমরা জানি তুমি সবটা মেনে নিতে পারছো না, আর আমরাও তো ওকে ফোর্স করছিও না, বাট তাই বলে তুমি মিনিমাম চেষ্টাটুকুও করবে না? হ্যাঁ শুভ্র, তোর বাবা ঠিকই বলেছে। আর তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমরাও কি ভালো আছি বল? শুভ্র, দেখ বাবা, আমরা জানি তুই তৌসির ঘটনাটা এখনো সামলাতে পারছিস না, কিন্তু বাবা, তোমাকেও তো বুঝতে হবে যে এভাবে কারোর জীবন চলে না। দেখো, তৌসি আমাদেরও একমাত্র মেয়ে ছিল। ও চলে যাওয়ার পর আমরা কিন্তু তোমার মুখ চেয়েই বেঁচে আছি। আর সেই তোমাকেই যদি দিনের পর দিন এভাবে তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে যেতে দেখি, তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে একবার ভেবে দেখো তো। আমরা কেউই তোমার এই কষ্টটা সহ্য করতে পারছি না বাবা। দেখো, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য কোনো কিছু থেমেও থাকতে পারে না। তাকে আমরা কোনোদিনও ভুলতেও পারবো না, কিন্তু সত্যটা আমাদের সবাইকে মেনে নিতে হবে আর নিজেদের জীবনকেও এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ শুভ্র, তোমার বাবা ঠিকই বলেছে। আর দেখো, শিয়াশা কিন্তু খুব ভালো মেয়ে, আর তোমার ভালোর জন্যই ওকে তোমার জীবনে এনেছি। কিন্তু তুমি যদি ওকে এভাবে কষ্ট দাও, তাহলে আমরা কোন মুখে ওর সামনে দাঁড়াবো বলো তো? তাই বলছি, তুমি প্লিজ ওকে মেনে নাও বাবা। এভাবে নিজের জীবনটাকে থামিয়ে রেখো না। সবার কথা শেষ হতেই শুভ্র গটগট করে হেঁটে চলে যায়, কারোর কথার কোনো উত্তর দেয় না। ওকে এভাবে চলে যেতে দেখে সবাই খুব হতাশ হয়। ওরাও খুব দুশ্চিন্তায় আছে এদের ভবিষ্যৎ নিয়ে। সবাইকে এভাবে ভেঙে পড়তে দেখে শিফা আর সায়ন
ওদের বোঝায় এভাবে ভেঙে না পড়তে, একদিন সব ঠিক হয়ে যাবে। শিয়াশা রুমে মনটা খারাপ করে বসেছিল। হঠাৎ দরজা খোলার শব্দে ও চোখ তুলে তাকিয়ে দেখে শুভ্র এসেছে। ওকে দেখে ও দ্রুত ওর সামনে গিয়ে জিজ্ঞাসা করে, এত দেরি করে আসলেন কেন? কোথায় ছিলেন আপনি সারাদিন? এমনিতেই নিচে সবার কথা শুনে ও রেগেছিল, আর এখন শিয়াশার কথা শুনে আরও রেগে গেল। আর ওর দিকে অগ্নির চক্ষুতে তাকিয়ে বলল, এখন আমি কোথায় যাব, কি করব, তার জন্য কি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? একবার বারণ করেছি না, আমার উপরে একদম অধিকার ফলানোর চেষ্টা করবে না। এখন সরো আমার সামনে থেকে, মাথা গরম করো না। বলেই শুভ্র ওয়াশরুমের দিকে যেতে নেয়, কিন্তু তার আগেই আবার শিয়াশার কথায় থেমে যায়। আপনি কেন শুধু শুধু আমার সাথে এইরকম করছেন স্যার? আমার কি দোষ বলুন তো? দেখুন, এভাবে কিন্তু আপনি নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, সবাইকেও কষ্টে রেখেছেন। এভাবে তো কারোর জীবন চলতে পারে না। প্লিজ, আপনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। দেখো, একদম জ্ঞান দিতে আসবে না। তোমার সীমার মধ্যেই থাকো। তুমি যতই চেষ্টা করো, কখনোই আমার তৌসির জায়গা নিতে পারবে না। আপনি আবারও আমায় ভুল বুঝছেন। আমি কিন্তু একবারও বলিনি আমাকে আপুর জায়গায় বসাতে। আমি কোনোদিন চাইও না আপুর জায়গা নিতে। কেউ কখনো কারোর জায়গা নিতে পারে না স্যার। তবে তার মানে এই নয় যে একজনকে ভালোবাসলে তার পাশাপাশি অন্য কাউকে বসানো যায় না। হ্যাঁ, হয়তো সেই মানুষটা থাকতে আর কারোর প্রয়োজন পড়ে না, কিন্তু যখন সেই মানুষটা কাছে থাকে না, তখন তার ভালোবাসাটা জাগিয়ে রাখতে হলেও অন্য কাউকে প্রয়োজন হয়। কারণ আমরা মানুষ, আর একজন মানুষ কখনো এভাবে একটা রোবটের মতো জীবনযাপন করতে পারে না, যেমনটা এখন আপনি করছেন। আমি আপনাকে কোনোদিনও বলবো না যে আপনি আপুকে ভুলে যান। আমি শুধু চাই আপুর পাশে আমার জন্যও আপনার মনে একটু আলাদা জায়গা করে নিতে। আপু আপুর জায়গায় থাকবে, আমিও না হয় তার পাশেই থাকবো। তবে তার জন্য ও তো আপনার চেষ্টা থাকা দরকার। শুধু আমি একার চেষ্টা করলেই তো আর আপনার মনে জায়গা করে নিতে পারবো না। আপনি যদি পণ করে বসে থাকেন যে আমাকে কোনোদিনও পাত্তাই দিবেন না, তাহলে কি করে হবে বলুন তো? হয়েছে, হয়ে গেছে, শেষ বলা? তাহলে আমি এবার যাই। আর তুমি যতই আমাকে পটানোর চেষ্টা করো, কোনো লাভ হবে না। ওকে? সো শুধু শুধু ব্যর্থ চেষ্টা করো না। এই বলেই শুভ্র ওয়াশরুমে চলে গেল। আর শিয়াশা ওখানেই বসে চোখের পানি ফেলতে লাগলো। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে এত সহজে শুভ্র ওকে মেনে নিবে না। রাতে শোয়ার সময় শিয়াশা বলার আগেই একটা বালিশ নিয়ে সোফার উপরে শুয়ে পড়ল। ও খুব ভালো করেই জানে যে শুভ্র ওর সাথে এক বিছানায় শোবে না, তাই ও বলার আগেই নিজেই সোফায় গিয়ে শুয়ে পড়ল। শুভ্র শিয়াশার ওপর রাগ থাকলেও এটা দেখে খুব ভালো লাগলো, কারণ বলার আগেই যে ও যেটা চেয়েছিল শিয়াশা সেটাই করলো। অযথা কথা বাড়াতে হলো না, এটা ভেবেই শুভ্র খুব খুশি। তার ওপরও খুশি মনে গিয়ে শুয়ে পড়ল। সকালে শুভ্র ঘুম থেকে শিয়াশাকে রুম থেকে পেল না। অবশ্য সেটা ভালোই লাগলো, সকালে উঠেই ওর মুখটা ওকে দেখতে হলো না। তারপর ও আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে যেয়ে তো অবাক, কারণ সোফায় শিয়াশার মা বাবা বসে আছে, আর বাকি সবাই ওনাদের সাথে কথা বলছে। ওনারা এত সকালে এখানে কেন সেটা বুঝতে পারছে না। কিন্তু যাই শুভ্র আর যাই থাক না কেন, কাউকে অসম্মান করে না। তাই ও এগিয়ে গিয়ে শিয়াশার বাবা মাকে সালাম দিয়ে ওনাদের সাথে কুশল বিনিময় করলো, যেটা দেখে শিয়াশা সহ তার সবাই খুব খুশি হলো। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে শুভ্র ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে যাবে। তখনই ওর মা জানালো যে ওনারা কালকে শিয়াশা আর শুভ্র যায়নি বলে ওদেরকে নিতে এসেছে। কিন্তু শুভ্র তো কিছুতেই যাবে না, তাই ও কাজের অজুহাত দেখিয়ে শিয়াশাকে নিয়ে চলে যেতে বলল। কিন্তু ও যাবে না বলে শিয়াশাও কোনো রকম ওর বাবা মা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল, আর বলল যে শুভ্র ফ্রি হলে ওরা একসাথে যাবে। ওর বাবা মাও সেটা মেনে নিল।
বিয়ের পর প্রথম মেয়েকে একা নিয়ে যাবে, তার চেয়ে দুজনকে একসাথেই নিয়ে যাবে, সেটাই ভালো হবে। তারপর ওরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওনারা চলে যেতেই শিয়াসার আবারও মন খারাপ হয়ে যায়। সেটা দেখে শিফা ওকে মন খারাপ করতে না করে, আর ওর মন ভালো করতে শুভ্র চলে যাওয়ার পর শিফা আর সায়ন শিয়াসাকে ওদের মেয়ে সারাকে নিয়ে ঘুরতে বের হয়। শিয়াসা যদিও প্রথমে যেতে চাইছিল না, কিন্তু সবার জোরাজুরিতে যেতে বাধ্য হয়। আর সত্যি বলতে, ওর প্রথমে আসতে মন না চাইলেও এখন খুব ভালো লাগছে। মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে, বিশেষ করে সারার জন্য। মেয়েটা এত মিষ্টি আর এত সুন্দর মজা করে সবার সাথে। ওর সাথে থাকলে মন ভালো হয়ে যাবে বলে এখন শিয়াসার মনে হচ্ছে। এর মধ্যেই শিয়াসার সাথে সারার ভীষণ ভাব হয়ে গেছে। ওকে এভাবে হাসি খুশি দেখে শিফা আর সায়নেরও খুব ভালো লাগছে। প্রথম দেখেই শিয়াসাকে ওদের খুব ভালো লেগেছিল। ওরাও মন থেকে চায় যে শুভ্র যেন শিয়াসাকে মেনে নেয়। সারাদিন ঘোরাঘুরি, শপিং, খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর ওরা বাড়ি ফেরে। ওরা এসে দেখে আজ শুভ্র আগে থেকেই বাড়ি এসে গেছে। ওকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে সায়ন হাসি মুখে ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আরে শালা বাবু, আজকে তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ, তা তোমরা কোথায় গিয়েছিলে? এই তো একটু ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, তুই তো আর তোর বউকে নিয়ে যাবি না, তাই আমরাই নিয়ে গেলাম। শিফার কথা শুনে শুভ্র বলল, আমার অত কাউকে ঘুরতে নিয়ে যাওয়ার মতো টাইম বা ইচ্ছে কোনোটাই নেই, বলেই ওখান থেকে উঠে চলে গেল। এতক্ষণ শিয়াসার মন যাই অনেকটা ভালো হয়েছিল, শুভ্রর কথায় আবার ওর মুডটা অফ হয়ে গেল। কিন্তু শিফা ওকে সান্ত্বনা দিয়ে মন খারাপ না করতে বলল। আর শিয়াসাও বুঝে গেছে, একে সোজা করতে হলে এভাবে কষ্ট না পেয়ে এর পথেই একে সোজা করতে হবে। হুম। তারপর একসাথে ডিনার শেষে যার যার মতো করে ঘুমিয়ে পড়ল। শিয়াসা শুভ্রও সেই কালকের মতোই শিয়াসার সোফায় আর শুভ্র বেডে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। তৌসির বাবা মা ও বাড়ি চলে গেছে আর সায়ন, তবে শিফা রয়ে গেছে। ও আর কিছুদিন পর যাবে বলে, আর সায়নেরও অফিস আছে, তাই শিফা আর সারাকে রেখে কয়েকদিন পর এসে নিয়ে যাবে। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসলো। শিয়াসা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা কথা বলবে, বাট শুভ্রকে বলবে এই জন্য সাহস হচ্ছে না। ওকে এভাবে উসখুস করতে দেখে শুভ্রের বাবা বলল, শিয়াসা মা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ বাবা, ওই আসলে মানে, দেখো মা, এত ভয় না পেয়ে নির্ভয়ে বলে ফেলো তো, কি বলতে চাও? শিয়াসা কিছু বলার কথা শুনেই শুভ্র খাওয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে আছে, কি বলতে চাই সেটা শোনার জন্য। ওর ভাবনার অবসান ঘটিয়ে শিয়াসা বলল, আসলে আব্বু, আমার পরীক্ষা মাত্র 1 মাস পর, আর বিয়ের পর থেকে একবারও ভার্সিটিতে যাওয়া হয়নি। তাই আর কি বলছিলাম, যদি যেতে পারতাম ভার্সিটিতে। হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না? পড়াশোনা নিয়ে একদম হেলাফেলা করা যাবে না। তুমি আজ থেকেই শুভ্রর সাথে ভার্সিটিতে যাবে। আমার সাথে মানে? দেখো বাবা, না শুভ্র, এই বিষয়ে আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আমি যখন বলেছি যে শিয়াসা মা আজ থেকে তোমার সাথে ভার্সিটিতে যাবে, তার মানে যাবে। এ নিয়ে তুমি আর কিছু বলবে না। আশা করি বাবা হিসেবে আমার এই রিকোয়েস্টটা তুমি রাখবে। ওর বাবার এই কথা বলার পর শুভ্র আর কিছুই বলতে পারল না। তবে মনে মনে সে শিয়াসার উপরে খুব রেগে আছে, সেটা শিয়াসা ভালোই বুঝতে পারছে। ওর ভয়ও করছে না, জানি ওকে এভাবে একা পেলে শুভ্র কি করবে। মনে মনে রাগ হলো, সেটা চেপে রেখে শুভ্র বলে, ওকে ফাইন, তবে আমি 10 মিনিটের বেশি লেট করতে পারবো না। কেউ যেতে চাইলে তাকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলো। শুভ্রর কথা শুনে শিয়াসা খুব খুশি হলো, কারণ শুভ্র যে ওকে সাথে করে নিয়ে যেতে চেয়েছে, এটাই অনেক। তারপর খুশি মনে ঝটপট রেডি হয়ে সাথে রওনা হলো। কিন্তু ওর সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। মাঝপথে গাড়ি থামিয়ে শুভ্র যেটা করলো, সেটার জন্য ও একদমই প্রস্তুত ছিল না।
শুভ্র ওকে সাথে নিয়ে যাচ্ছে বলে শিয়াশাও খুশি হয়েছিল। ও খুশি মনেই বসে বাইরের প্রকৃতি উপভোগ করছিল। তখনই হঠাৎ করে জোরে গাড়ি ব্রেক করাতেই ওর ধ্যান ভাঙে। ও অবাক হয়ে শুভ্রের দিকে তাকায়। ভাগ্যিস সিট বেল্টটা লাগানো ছিল, তা না হলে এতক্ষণে যে কি হতো। এটা ভেবে ও শুভ্রকে কিছু বলতে যাবে, তার আগেই শুভ্র বলে ওঠে, আউট। ও শুভ্রর কথা শুনে বুঝতে পেরে বলল, মানে? সহজ বাংলা বললে বোঝো না? বলছি যে বেরিয়ে যাও আমার গাড়ি থেকে। এসব আপনি কি বলছেন? এই মাঝ রাস্তায় আমাকে নামিয়ে দিচ্ছেন কেন? কলেজ তো এখনো অনেকটা পথ। তো তোমার কি মনে হয় তোমাকে নিয়ে আমি সত্যি সত্যি কলেজ অব্দি যাব? ইম্পসিবল। সেটা ভুলে ভেবো না। শুধুমাত্র বাবার মুখের উপরে না করতে পারবো না, তাই তোমাকে সাথে নিয়ে এসেছি। আর এই মাঝ রাস্তায় অব্দি নিয়েও এসেছি, এটাই অনেক। এবার তুমি কি করে কলেজে পৌঁছাবে সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, এই বিষয়ে যেন বাড়িতে কেউ না জানে। জানলে কিন্তু তোমার খবর আছে। এখন বের হও আমার গাড়ি থেকে। দেখুন, আপনি কিন্তু ঠিক করছেন না। এই নিয়ে আসতে পারবেন না, সেটা বাড়ি থেকেই বললেও হতো। এত নাটক আমায় মাঝ রাস্তায় ছেড়ে যাচ্ছেন কেন? কেন সেটা আগেই বলেছি, কানে কম শোনো নাকি? এখন বেশি কথা না বলে নামো তাড়াতাড়ি। নিচে থেকে না নামলে আমি কিন্তু। আচ্ছা আচ্ছা, নামছি। সময়ও আমারও আসবে। একা পেয়ে আমার মতো একটা মাসুম বাচ্চার উপরে অত্যাচার করছেন তো? শিয়াশার কথা শুনে শুভ্র কিছুক্ষণ হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে তারপর বলে, তুমি মাসুম বাচ্চা? লাইক সিরিয়াসলি? হুম, বাচ্চাই তো। আপনার মতো বুড়ো নাকি? কি কি বললে তুমি? আমি বুড়ো? তোমাকে তো আমি। এই ক্ষেপে গেছে মনে হচ্ছে। তুই আজকে শেষ শিউ। এবার কি করে বাঁচবি এই রাক্ষসের হাত থেকে সেটা ভাব। মনে মনে ভাবলো শিউ। আপনার না দেরি হয়ে যাচ্ছে? আপনি আমি আমি নেমে যাচ্ছি তো, আপনি যান না। তা না হলে আপনার লেট হয়ে যাবে তো। আজকে তাড়া আছে বলে বেঁচে গেলে, না হলে তোমার খবর ছিল। এখন নামো তাড়াতাড়ি। আচ্ছা, 1 মিনিট শোনো। জি বলুন। কলেজে কেউ জানে না জানো আমাদের বিয়ের কথা? আগে যেভাবে ছিলে এখন সেই রকমই নর্মাল থাকার চেষ্টা করবে। কেউ যেন এটা না জানে যে তুমি আমার বউ। শুভ্রর কথা শুনে শিয়াশার খুব খারাপ লাগলো। শুভ্রকে বুঝতে না দিয়েই সে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, কেউ জানবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হুম। তারপর শুভ্র ওকে ওখানে নামিয়ে দিয়ে চলে যায়। আর শিয়াশা তো ইচ্ছে মতো শুভ্রকে গালি দিতে দিতে হাঁটতে থাকে। শয়তান, রাক্ষস, ওখানকার গরু, কোথা থেকে আমাকে একা ফেলে চলে গেল! তোকে আমি টিকটিকির জুস খাইয়ে এর শোধ তুলবো দেখিস। তারপর এভাবে বকতে বকতে ও বাকিটা পথ একাই হেঁটে গেল। কারণ শুভ্রর সাথে আসছে বলেই ওর পার্সটাও নিয়ে আসেনি, তাই ওর কাছে টাকাটাও নেই। তাই বাধ্য হয়েই হেঁটে যেতে হলো। শিয়াশা কলেজে পৌঁছে দেখে ওর বেস্টুরা অর্ণব, তোহা, রিমি, শাফিন, শিহাব, সিমি সবাই গাছের নিচে বসে আছে। ও যে ওদের মাঝে বসে পড়ে। আসলে এতটা পথ হেঁটে এসে ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওকে এইরকম দেখে অর্ণব আগেই জিজ্ঞাসা করে, কিরে শিউ, তোকে এরকম দেখাচ্ছে কেন? তুই কি হেঁটে আসছিস? ওর কথায় সায় দিয়ে সবাই একসাথেই জিজ্ঞাসা করে, কিন্তু ও কারোর কথার কোনো উত্তর না দিয়েই বলে, আগে আমাকে একটু পানি দে, তারপর যা জিজ্ঞাসা করার করিস। আচ্ছা নে ধর পানি, আর খেয়ে বলতো কেসটা কি। এবার শাফিন বলে, শিউ, স্যার তো দেখলাম কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে কলেজে আসলো, বাট তুই স্যারের সাথে না একা পায়ে আসলি, আর তোকে এরকম দেখাচ্ছে কেন? আসলে শিয়াশার এই ফ্রেন্ডগুলোই শুধু ওর আর শুভ্রর বিয়ের কথা জানে। বলছি শোন তাহলে। তারপর শিয়াশা ওদেরকে সব কথা বলে। শুভ্র যে ওকে মেনে নেয়নি আর ওদের বিয়ের কথাও সবাইকে জানাতে বারণ করেছে সেটাও বলে। সব শুনে ওদেরও খুব খারাপ লাগে, তবে কিছু তো করার নেই। তাই ওরা শিয়াশাকে ভরসা দেওয়ার চেষ্টা করে যে একদিন সব ঠিক হয়ে যাবে।
দেখ শিউ, তুই একদম মন খারাপ করবি না। আসলে স্যার হয়তো এখনো তার অতীতটা ভুলতে পারছে না। তবে দেখিস, একদিন ঠিক হয়ে যাবে সবটা। তোর মতো এমন একটা মিষ্টি মেয়েকে স্যার বেশি দিন না মেনে থাকতেই পারবে না। রিহাবের কথা শুনে সিমি বলে ওঠে, রিহাব একদম ঠিক কথা বলেছে। আর আমরা সবাই জানি যে আমাদের শিউ কতটা সাহসী। এরকম অল্পতে সে একদমই ভেঙে পড়বে না, বরং মনে সাহস রেখে সবটা ঠিক করার চেষ্টা করবে। এবার তোহা বলে ওঠে, একদমই তাই। আর আমরা সব সময় তোর পাশে আছে। হুম। আর এখন তোর মুখটা ঠিক কর তো। কি তখন থেকে শকুনের মতো করে মুখ করে রেখেছিস? কি, রিমির বাচ্চা, তুই আমাকে শকুন বললি? তোরে তো আজকে আমি, বলেই ওকে মারতে লাগলো। ওকে স্বাভাবিক হতে দেখে সবাই হেসে ফেলল। আর অর্ণব বলল, এই তো, আমাদের শিয়াশা আবার সেই আগের ফর্মে ব্যাক করেছে। তোকে এভাবেই ভালো লাগে রে? হুম, একদমই তাই। আরে, আমি তো সবসময় এরকমই থাকবো। তোদের কি মনে হয় এসবের জন্য এই শিয়াশা ওই বাংলা সিনেমার মতো ন্যাকা কান্না কাঁদবে? কখনো নয়। আরে, আমি কোনো সিনেমার নায়িকা না যে ওই শুভ্রর বাচ্চা আমায় বলল যে আমায় মেনে নিতে পারবে না, আর আমিও ভালো লোকের মতো মেনে নেব। হুম, এত সোজা না। আমিও শিয়াশা ওই শুভ্রকে এমন জ্বালাবো যে ও কেঁদে কুল পাবে না। এবার চান্দু, তুমি বুঝবে এই শিয়াশা কি জিনিস। আমায় মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া না। এবার দেখ, তুমি যতই আমার থেকে দূরে যেতে চাইবে, আমি ততই তোমার কাছে যাওয়ার চেষ্টা করব। আমাকে কষ্ট দেবে? এত সহজ? এই তো, আমি যাচ্ছি কি রানী, ঠিক আছে? হুম, ওয়েল ডান দোস্ত। আমরা সবসময় তোর পাশে আছি। হুম। আর শিউ শোন, আমার কাছে না একটা আইডিয়া আছে। তোহার কথা শুনে সবাই উৎসুক হয়ে পড়ে। কি আইডিয়া সেটা শোনার জন্য। শিয়াশা বলে ওঠে, বলছিস শোন তাহলে। তারপর তোহা ওদের সবাইকে কিছু কথা বলে। ওর কথাগুলো সবার মতো মনে লাগে। শিয়াশাও রাজি হয়ে যায়। হা হা, আয়েগা মজা। আচ্ছা, এত কাজ হবে তো? আরে হবে না মানে? আলবাত হবে। শোন, পুরুষ মানুষ আর যাই হোক না কেন, তার বইয়ের পাশে কাউকে সহ্য করতে পারে না। হাহা। এবার দেখ, আমরা পিয়ারি বর টর্চার কাকে বলে। বাড়িতে ভার্সিটিতে তোমাকে এমন নাচাবো না। আচ্ছা চল, এবার ক্লাসে যাই। হুম, চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে যায়। আর কলেজ ছুটির পর শিয়াশা ওদের সাথে ভার্সিটি থেকে বের হয়ে ওদের কাছ থেকে টাকা নিয়ে রিক্সা করে বাড়িতে ফিরে আসে। আসার পরে ভাবতে থাকে কি করে ওকে আজকে আব্বু আম্মুর কাছ থেকে বকা শোনাবে, আর ওকে রাস্তায় নামিয়ে দেওয়ার প্রতিশোধ নেবে। আর উপায় পেয়েও যায়। ভার্সিটিতে থেকে বাড়ি ফিরে দেখে ওর শ্বশুর শাশুড়ি, শিফা সবাই ড্রয়িং রুমে বসে আছে। তা দেখে মনে দুষ্টু বুদ্ধি হানা দেয়। ওর মনটাও খারাপ করে ভেতরে ঢোকে। ওকে এভাবে মন খারাপ করে আসতে দেখে শিফা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হলো শিয়াশা, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে? ওর কথা শুনে শিয়াশাও চুপ করে থাকে। তা দেখে ওর শাশুড়ি বলে, কি হলো মা, কি হয়েছে বল, মনটা খারাপ কেন তোর? কিছু হয়নি আম্মু। এবার শ্বশুর বলে, কিছু তো হয়েছে মামুনি, সেটা তোমায় দেখেই বোঝা যাচ্ছে। এখন বলো তো কি হয়েছে? শুভ্র কি কিছু বলেছে? হ্যাঁ মা, বল। ও কিছু বলেনি তো তোকে? এবার শিয়াশা একা কান্না শুরু করে দেয়। ওর কান্না দেখে সবাই ঘাবড়ে যায়। ওরা তো আর ওর অ্যাক্টিং বুঝতে পারছে না। কি হলো মা, কাঁদছিস কেন? বল কি হয়েছে। না বললে আমরা বুঝবো কি করে যে তোর কি হয়েছে। এবার শিয়াশা নাক টেনে কেঁদে কেঁদে বলে, দেখো না আব্বু, বিয়ের পর প্রথম ভার্সিটিতে গেলাম। আমার সব বন্ধুরা ট্রিপ চাইছিল, কিন্তু আমি তো টাকা নিয়ে যাইনি। তাই তোমার ছেলের কাছে টাকা চাইলাম, আর তার জন্য আমায় কত কথা শোনালো, টাকাও দিল না। বলে কি না আমার পেছনে টাকাও ও খরচ করবে না, করার মতো এত বাড়তি টাকা ওর নেই। আরও কি বললো জানো, আমি নাকি ওর ঘাড়ের উপরে বসে খেয়ে ওর অন্ন ধ্বংস করছি, আবার এখনো পড়তেও চাইছি।
তার জন্য ও নাকি টাকা ধ্বংসও হয়ে যাবে। আমি নাকি ওকে এভাবে ফকির করতে চাইছি। আব্বু আম্মু, আমি আর এখানে থাকবো না, আর পড়বো না, আমার পেছনে ওর আর খরচ করা লাগবে না। কি, ওই বেয়াদবের বাচ্চার এত সাহস যে ও আমার মামনিকে এইসব বলেছে? আজকে বাড়ি আসুক ওই বেয়াদবের বাচ্চাটা, আজকে ওর একদিন কি আমার একদিন। মামনি, তুই একদম মন খারাপ করবি না, ওকে তো আমি আজ দেখে নেব। বেয়াদবের ওগো থামো থামো, কেন তুমি শুনলে না ও মামনি কি বলছে? ওকে এমনি এমনি ছেড়ে দেবে? ধুর, আমি কি তাই বলেছি? কিন্তু তুমি ওকে গালাগালি দিচ্ছ না নিজেকে দিচ্ছ? দোষ তো শুভ্র করেছে, তাহলে তুমি নিজেকে গালাগালি দিচ্ছ কেন? ধুর, আমি নিজেকে কখন গালাগালি দিলাম? আমি তো ওকেই বলছি। তাই, তাহলে ওকে কি বেয়াদবের বাচ্চা বলছো? তাহলে বাচ্চা তো ও, আর বেয়াদবটাকে মানে এই, তাই তো। না না, তাহলে ওটা বেয়াদবের বাচ্চাটা হবে না, বেয়াদবের আব্বা হবে। এবার ঠিক আছে না? এবার কান্না থামিয়ে শিয়াশা বলে ওঠে, আব্বু, এবার তো তুমি আমার বাচ্চাকে গালি দিচ্ছ, ওকে তো দিচ্ছ না। এই রে, আবার ভুল হয়ে গেল। কিন্তু মামুনি দেখো, আর ভুল হবে না, এবার আমি ঠিক ওকে গালি দিবই। থাক থাক, আর গালি দিতে হবে না, আমি বাপের বাড়ি চলে যাব। আরে মামুনি শোনো, যা, চলে গেল। আজকে ওই শয়তানটাকে শুধু বাড়ি আসতে দাও, তারপর দেখো আমি কি করি। বাবা, বাবা, থাক, আগেও আসুক, এখন শান্ত হও তুমি। শুভ্র বাড়িতে ঢুকে দেখে ওর আব্বু আম্মু রাগী ভাবে সোফায় বসে আছে, আর ওর পাশে বসে আছে শিয়াশা ভ্যা ভ্যা করে কাঁদছে। আর শিফা ওকে শান্ত করার চেষ্টা করছে। ও ঠিক বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি, আর এই মেয়েরই বা এভাবে কাঁদছে কেন। ও কিছুক্ষণ এভাবে দেখে তারপর ভেতরে ঢুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মু? তোমরা এইরকম রাগী ফেস করে বসে আছো কেন? আর এই মেয়েটাই বা এরকম ন্যাকা কান্না কাঁদছে কেন? শুভ্রর কথা শুনে শিয়াশা যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল, দেখেছো, আবার আমাকে ওভাবেই বলছো? এবার শুভ্রর আব্বু বলল, হ্যাঁ শুভ্র, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তোমার সাহস তো কম না, তুমি আমার মেয়েকে উল্টোপাল্টা কথা বলেছো, এখন আবার আমাদের সামনেও বলছো। ওর বাবার কথা শুনে শুভ্রর এবার ভয় হতে লাগলো। ও ভাবছে শিয়াশা হয়তো সব বলে দিয়েছে সকালের কথা। এই রে, এখন কি করে সামলাবে? তবে যেভাবে ওকে ম্যানেজ তো করতেই হবে। এই ভেবে শুভ্র কিছু বলতে যাবে তার আগেই ওর মা বলে ওঠে, তোর সাহস হয় কি করে শুভ্র, ওকে এটা বলার যে ও বসে বসে তোর অন্ন ধ্বংস করছে, তোকে ফকির বানাতে চাইছে? হ্যাঁ, দরকার হলে তোর সব টাকা ও খরচ করবে, তার জন্য তুই ওকে কিচ্ছু বলতে পারবি না। তোর এত সাহস যে তুই আমার মামনিকে তার বন্ধুদের সামনে ছোট করছিস? এর শাস্তি স্বরূপ তুই কাল সারাদিন ওকে ঘুরতে নিয়ে যাবি, আর ও যা যা বলবে, শপিং করবে, যত খরচ করবে, তার সবটা তুই বহন করবি। আর যদি আমার কথা না মানিস, তাহলে তুই তুই আমায় আর বাবা বলে ডাকবি না, আর আমাদের সাথে কারোর সাথেই কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, আমাকেও তুই আর মা বলে ডাকবি না। হোয়াট? আরে এইসব কি হচ্ছে, আমায় একটু বুঝিয়ে বলবে? আর আমি ওকে কি বলে অপমান করেছি? আমি তো ওকে কিছুই বলিনি। তোমার মনে হয় যে তুমি এখন এসব বলবে আর আমরা বিশ্বাস করব, তাই না? সেটা হচ্ছে না। আরে, আমি সত্যি বুঝতে পারছি না যে আমি ওকে বললামটা কি, যে তোমরা আমার সাথে এমন বিহেভ করছো। সত্যিই মনে নেই যে তুই ওকে কি বলেছিস? ওকে আমি মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ আপু, প্লিজ বল, এত হিয়ালি ভালো লাগছে না। তারপর শিপা ওকে সবটা বলল যা শিয়াশা ওদেরকে বলেছে। সব শুনে তো শুভ্রর মাথায় যেন বাজ পড়ল। ও বুঝতে পারছে যে এই মেয়ে ওকে ভালোই ফাঁসিয়েছে। হোয়াট? আমি ওকে এসব কখন বললাম? এই মেয়ে, আবার কি নতুন নাটক শুরু করেছো? আমার নামে এসব মিথ্যা বলেছো কেন?
কি? আমি মিথ্যা বলেছি? এখন আমাকে মিথ্যাবাদী বানিয়ে নিজে ভালো সাজার চেষ্টা করছেন, তাই না? দেখেছো আব্বু আম্মু এখনো তোমাদের সামনে কিভাবে আমাকে ধমকাচ্ছে? আমি থাকবো না আর এখানে, কালকেই বাপের বাড়ি চলে যাব। ও, তাহলে তো খুব ভালো হবে। হ্যাঁ প্লিজ, কাল পর্যন্ত ওয়েট করার কি আছে? চলো, আমি তোমায় এখনই ড্রপ করে দিয়ে আসছি। তুমি গেলে তো আমি বেঁচে যাই। শুভ্র, উফ, আম্মু, এত জোরে কেউ চিৎকার করে? কানের তালা ফেটে যাচ্ছে তো। এখনো এইরকম করে? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখনই চলে যাচ্ছি, না হলে ও আবার আমায় অপমান করবে। না মামুনি, তুমি কোথাও যাবে না, যেতে হলে ও যাবে। হোয়াট? আব্বু, তুমি এই মেয়েটার জন্য তুমি আমায় বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, দরকার পড়লে তাই করব। এখন সবটা ভালোই ভালোই মেটাতে চাইলে ওকে সরি বলো। আর যেটা বলেছি সেটা কালকে ওকে নিয়ে ঘুরতে যাবি আর শপিং করবি। তা না হলে তোর সাথে আমরা কি কি করব তুই কিন্তু ভাবতেও পারবি না। দরকার পড়লে, ধ্যাত্তেরি, কি যেন, হ্যাঁ, দরকার পড়লে তোর নামে নারী নির্যাতনের মামলা করব। আর তাতে আমি আর তোর মা নিজে সাক্ষী দেব যে আমাদের ছেলে আমাদের বৌমার উপরে দিন রাত টর্চার করে। হোয়াট? হ্যাঁ, ঠিক বলেছে তোর বাবা। প্লিজ স্টপ দিস। সারাদিন কষ্ট করে এখন আমি ভীষণ টায়ার্ড। তোমাদের এই ড্রামা আর ভালো লাগছে না, এবার বন্ধ করো। তোমরা যেটা বলছো আমি সেটাই করব। কালকে ওকে নিয়ে ঘুরতে যাব, ও যা যা বলবে সব শুনবো। হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার আমি উপরে যেতে পারি? হ্যাঁ বাবা, যা। হুম, এখন বাবা বলা হচ্ছে। আর এই ড্রামা কুইনকে একবার বাগে পাই, ওর মজা তো আমি দেখাবো। বিড়বিড় করতে করতে শুভ্র ওপরে চলে গেল। ও চলে যেতে শিয়াশাকে ওরা রুমে যেতে বলল, কিন্তু ও সাহস পাচ্ছে না। এতক্ষণ যা যা করলো তাতে এখন ওকে একা পেলে চিবিয়ে খেয়ে ফেলবে। তাই ও বলল, আমি আজকে আপুর সাথে থাকবো আম্মু, কিছুতেই ওই রাক্ষসটার রুমে যাব না। আজকে আর ওনার সামনে গেলে আমার খবর খারাপ করে দেবে উনি। ওর কথা শুনে ওকে অভয় দিয়ে বলো, আরে কিচ্ছু হবে না, তুমি যাও তো। এভাবে ভয় পেলে তো হবে না। হ্যাঁ শিপা, শিপা ঠিক বলেছে। আর বেশি বাড়াবাড়ি করলে তুমিও ওকে আমাদের ভয় দেখাবে। আচ্ছা তাহলে গেলাম। তোমরা আমার জন্য দোয়া করো যেন বেঁচে ফিরতে পারি। ওর কথা শুনে সবাই হেসে উঠল। তারপর শিয়াশা রুমে যেয়ে দেখে শুভ্র ফ্রেশ হয়ে মাত্রই বের হলো। ওকে দেখে শিয়াশা একটা মেকি হাসি দিয়ে সোফার দিকে এগিয়ে যাওয়ার আগেই শুভ্র ওকে টেনে দেওয়ালের সাথে চেপে দাঁতে দাঁত চেপে বলল, এসব কি নতুন নাটক শুরু করেছো? আর আমার বাবা মাকে এইসব মিথ্যা কেন বলেছো? হুম? শুভ্রর ধমকানিতে শিয়াশা মনে মনে ভয় পেলেও ওকে বুঝতে না দিয়ে বলল, আপনি যেমন আমায় মাঝ রাস্তায় নামিয়ে দিলে, আমিও তো তেমন আপনাকে ফাঁসালাম। আমিও শিয়াশা, আমার সাথে পাঙ্গা নিতে গেলেই এমনই হবে বলে টুক করে শুভ্রর গালে একটা চুমু দিল। শিয়াশার এমন কাজে শুভ্র চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বলল, এটা কি করলে তুমি? তোমার সাহস তো কম না, তুমি আমাকে। হ্যাঁ, তো ভুল কি করলাম? আপনি তো আর 10টা না 5টা না, একটা মাত্র বর। আপনাকে কিসে দিব না তো কাকে দিব বলুন তো? এখন শুধু গালে দিছি, ইচ্ছে হলে আরো অনেক জায়গায় দিব। আজকে শিয়াশার ব্যবহারগুলো শুভ্রর ঠিক হজম হচ্ছে না। ও যেন পরপর বেশ বড়সড় ধাক্কা খাচ্ছে এসবে। তবুও রাগী ভাবে বলল, আচ্ছা বেহায়া মেয়ে তো তুমি। এতদিন তো তোমাকে বেশ শান্ত বলেই মনে হতো, আর বিয়ের পর তো তোমার অন্য রূপ দেখছি। আর একবার বলেছি না আমার উপর স্ত্রীর অধিকার ফলাবে না? শুভ্র আর কিছু বলার আগেই শিয়াশা ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ওর এমন কাজে শুভ্র যেন পাথর হয়ে গেছে। ও ভাবতেও পারেনি শিয়াশা এমন কাজ করবে। ওর হুঁশ ফিরতেই ও শিয়াশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে শিয়াশা বলল, এর পরের বার আমাকে বউ বলে মানবেন না, ব্লা ব্লা। এইসব বললে এমনই হবে। তোকে তো আমি এখন কিছু বলতে গেলে
আমি কিন্তু জোরে চিৎকার করব, আর সেটা করলে কিন্তু কি হবে, তা তো সবাই এখানে আসবে, আর তারপর ইচ্ছে তো করছে তোকে গলা টিপে মারতে, বাট আফসোস সেটা করতে পারছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, পাখনা গজিয়েছে তো উড়ে নাও, সময় আমারও আসবে। বলেই শুভ্র যে বেডে শুয়ে পড়ল। ওর মাথাটা ভীষণ ধরেছে, তাই ও আর ঝামেলা না বাড়িয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু চোখটা বন্ধ করতেই, বুকের ওপরে ভারী কিছুর চাপ পড়তেই ওর চোখ মেলে দেখে শিয়াশা ওর বুকের ওপরে মাথা দিয়ে শুয়ে আছে। ওকে এভাবে এত কাছে দেখে ওর মাথায় যেন আগুন ধরে গেল। ও ওকে ধাক্কা দিতে যাবে, তার আগে শিয়াশা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, এখন আমাকে সরানোর চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার দিব, আর সবাই আসলে সত্যিটা বলবো। আমি আপনাকে আদর করতে চাইছি, আর আপনি সেটা দিচ্ছেন না। সাথে আরো কিছু বানিয়ে বানিয়েও বলবো, আর সেটা যে আমি খুব ভালো পারি সেটা নিশ্চয়ই আপনি বুঝেও গেছেন। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। স্বামী স্ত্রীর এসব প্রাইভেট কথা বাবা মার কানে গেলে কি লজ্জার বিষয়, সেটা আপনি ভালো করেই জানেন। তবে আমার বলতে কোনো লজ্জা করবে না। এখন আপনার যদি লজ্জা না করে, আপনি যদি চান যে আমি চিৎকার করে সবাইকে সব বলি, তাহলে আপনি আমায় সরিয়ে দিতে পারবেন। ইচ্ছে তো করছে একে বলতে গিয়েও শুভ্র থেমে গেল, কারণ ও বুঝে গেছে যে একে বলে কোনো লাভ হবে না। তাই ও আর কিছু না বলে ওভাবেই শিয়াশাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সত্যি বলতে শিয়াশা ওর বুকের ওপরে শোয়াতে ওর অতটাও খারাপ লাগছে না যতটা ও দেখাতে চাইছে, বরং কোথাও যেন একটু শান্তি অনুভব করছে। কিন্তু ও যেই ঘাটতারা, সেটা কি আর সহজে মানবে? অন্যদিকে শুভ্রকে এভাবে ঘোল খাওয়াতে পেরে শিয়াশা তো খুব খুশি। তারপর মনের আনন্দে শুভ্রের বুকের ওপর নিশ্চিন্তে আরামসে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে শুভ্র শিয়াশাকে রুমে দেখতে পেল না, তবে এতে বরং ও খুশিই হলো, কারণ সকাল সকাল ওর কোনো পাগলামি দেখতে হলো না। ও ভাবতে পারছে না শিয়াশা হঠাৎ এরকম করছেটা কি করে। বিয়ের আগেই তো ওকে চেনে, তখন থেকে শিয়াশা এমনিতেই খুব দুষ্টু ছিল, সেটা শুভ্র জানতো। বাট ওকে খুব ভয় পেত, কারণ শুভ্র ভার্সিটিতে খুব রাগী হয়ে থাকতো সবসময়। আর কোনো স্টুডেন্ট ভুল করলে বা পড়ায় ফাঁকি দিলে ওর ভয়ঙ্কর রূপ দেখতো সবাই। আর এটার জন্য শিয়াশা ওকে বেশি ভয় পেত। বাট সেই এখন ওকে ভয় পাওয়া তো দূর, এভাবে ঘোল খাওয়াচ্ছে, ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। বিয়ে করে বোধহয় সাহসটা বেশি হয়ে গেছে, এখন আর ওকে স্যার বলেও মানতে চাইছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যেমন বউ বলে বাড়িতে আমার উপরে সুযোগ নিচ্ছ, আমিও এবার সেটাই করব। পার্থক্যটা হলো তুমি বাড়িতে করবে, আর আমিও ভার্সিটিতেই তোমাকে জব্দ করব। বাড়িতে স্যার না মানতে পারো, ওখানে তো আর কিছু করতে পারবে না। এবার দেখি তুমি কি করে বাঁচো। এইসব ভেবে শুভ্র ফ্রেশ হয়ে নিচে চলে গেল। দেখে শিয়াশা ওর মা আর শিখার সাথে রান্না করছে। তা দেখে ও মনে মনে বলে, বাবা, এই মেয়ে রান্নাও করছে, এ তো পুরো দমে আমার বউ হওয়ার চেষ্টা করছে, আর সাথে আমার ফ্যামিলি মেম্বারদেরও সবাইকে হাত করে নিচ্ছে। হুম, বউ হওয়ার চেষ্টা করছি না, আমি তো তোমার বউই, জানো। এটা আবার নতুন করে চেষ্টা কি করব? আর কি বলে বাড়ির সবাইকে হাত করছি, আসলে এটা হলো ভালোবাসা, যেটা তুমি বুঝবে না। হুম, উগান্ডার রাক্ষস কোথাকার, সারাক্ষণ আমার নামে ভুলভাল চিন্তা করতেই থাকে। শুভ্র বিড়বিড় করে এই কথাগুলো বলার পর পেছন থেকে কারোর কথা শুনে ও চমকে পেছনে তাকায়, কারণ এই এক সপ্তাহে এটা খুব ভালো করে বুঝে গেছে যে শিয়াশার নামে ওর বাড়ির কেউ কিছু বললে সহ্য করবে না। ও পেছনে ফিরে শিয়াশাকে দেখে, তারপর ওর কথাগুলো শুনে রেগে যায়। কি কি বললে তুমি? আমি উগান্ডার রাক্ষস? হোয়াট রাবিশ! এসব কি ধরনের ভাষা? থাক, সেটা আর তোমায় বুঝতে হবে না। হুম, এক সেকেন্ড, তখন থেকে দেখছি যে তুমি আমায় শুধু তুমি করে বলছো, তোমার সাহস তো কম নয়। ও, তো এতে সাহসের কি আছে?
বরের সাথে তুমি করে বলতেই পারি, এতে আরো ভালোবাসা বাড়ে। আর বউরা তুমি করে বললে তো সব বরেরা আরো খুশি হয়। আর তুমি রেগে যাচ্ছ কেন জানো? তুমি না ভীষণ আনরোমান্টিক। হুম। এই মেয়ে, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি কি ভুলে গেলে যে আমি তোমার টিচার হই? শুভ্রর কথা শুনে শিয়াশা ওর কাছে যে ওর গলা জড়িয়ে ধরে বলল, হতে, বাট এখন যেহেতু তুমি আমার বর, সো আগে বর পরে টিচার। তাও সেটা শুধু তোমার ভার্সিটিতেই চলবে। বাড়িতে একদম টিচারগিরি দেখাতে আসবে না। পারলে একটু আদর করো, আমি তাতে কিছু মনে করব না। হি হি। শুধু ভার্সিটিতে টিচারগিরি দেখাবো না? ওকে, ফাইন, সেটাই হবে। এবার শুধু দেখতে থাকো। হ্যাঁ, দেখাও না, কি দেখাবে? আমি সব দেখতে রাজি আছি। তোমার যা কিছু সেটা তো শুধু আমারই দেখার অধিকার আছে, তাই না? বলেই একটা লাজুক হাসি দিয়ে ওর বুকে মুখ গুজে দিল। ওর কথা শুনে শুভ্র পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও কি বলল? আর মেয়েটা কি বুঝলো? ও মাই আল্লাহ, এই মেয়ে তো আমায় পাগল বানিয়ে ছাড়বে। হঠাৎ করে পেছন থেকে শিখার কণ্ঠ শুনে ওদের ভাবনায় ছেদ পড়ল। শিয়াশা, তোমার বরই তো। যদি রোম্যান্স করতে মন চায় তো রুমে যাও বোন, এখানে পাবলিক প্লেসে কেন? শিপার কথা শুনে শিয়াশা ভীষণ লজ্জা পেল। তবুও ও শুভ্রকে জ্বালাতে লজ্জা ছেড়ে বলল, কি করব বলো তো আপু? দেখো না, তোমার ভাইটা একটা জাতা, সময় জ্ঞান বোঝে না, যেখানে সেখানে রোমান্স করে দেয়। কি গো, তুমি দেখছো কতটা লজ্জায় পড়তে হলো আপুর সামনে? সারা রাত রোম্যান্স করে ও তোমার মন ভরলো না? এখন সকাল না হতেই আবার শুরু করেছো, তাও আবার সবার সামনে। ইস, কি লজ্জা! শিয়াশার কথা শুনে শুভ্রর চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসলো। এ কি মেয়ে! শিয়াশার কথা শুনে শিফা বেশ খানিকটা বিব্রত হলো। শুভ্র এবার রাগী কণ্ঠে বলল, কিসব বাজে বকছো? আর একটা উল্টোপাল্টা কথা বলেছে তো তোমাকে আমি খুন করে ফেলবো। অবস্থা বেগতিক দেখে শিফা এগিয়ে এসে বলল, আরে ভাই ছাড়, ও আর কিচ্ছু বলবে না। তুই যা, টেবিলে গিয়ে বস, আমি তোর খাবার দিচ্ছি। শিফার কথা শুনে শুভ্র রাগী চোখে একবার শিয়াশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। ও যেতেই শিফা শিয়াশার কাছে এসে বলল, কি ব্যাপার বলো তো? তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে গেল। মানে, ও কি তোমার সাথে সত্যি সত্যি? মানে, আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না। আরে আপু ধুর, তুমিও না। আরে আমি তো ওটা তোমার ভাইকে খেপানোর জন্য বলেছি। তোমার মনে হয় যে তোমার এই নিরামিষ ভাই এত সহজে আমার কাছে ধরা দেবে? তাই বলো, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তবে যাই বলো, আজ হয়তো ইয়ার্কি করছো, বাট এরকম একটা দিন সত্যি আসবে যেদিন আর তোমাকে এসব নিয়ে মজা করতে বলতে হবে না। সত্যি সত্যি আমার ভাই তোমাকে। ধ্যাত আপু, তুমিও না। বলে শিয়াশা ওখান থেকে লজ্জায় পালালো। আর শিফা জোরে হেসে ফেলল। কথা মতো অনিচ্ছা থাকার পরও শুভ্র শিয়াশাকে নিয়ে ঘুরতে বের হলো। শিয়াশা আজকে একটা কালো রঙের শাড়ি পরেছে, সাথে সিম্পল কিছু ডায়মন্ডের জুয়েলারি। শুভ্র তো ওকে দেখে কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল, কারণ শিয়াশা তো এমনিতেই সুন্দরী, আর কালো শাড়িতে ওকে আরো ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। যে কেউ ওকে দেখে চোখ ফেরাতে পারবে না। শুভ্র ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শিয়াশার আজ কেন যেন খুব লজ্জা লাগছিল। তার ওপর সবাই মিটমিট করে হাসছে। হঠাৎ শিফা জোরে হেসে ওঠায় শুভ্রর ধ্যান ভাঙে, আর ও চোখ সরিয়ে নেয়। তা দেখে শিফা বলে, তোরই তো বউ ভাই, দেখতে পারিস, এত লজ্জা পাওয়ার কিছু নেই কিন্তু। বকিস না আপু, ওকে তাড়াতাড়ি আসতে বল, এরপর কিন্তু আর যেতে পারবে না। বলে শুভ্র গটগট করে বেরিয়ে গেল। শিয়াশাও সবাইকে বলে ওর পেছনে গেল। সারাদিন ওরা দুজন প্রচুর ঘোরাঘুরি মজা করলো। শুভ্রর প্রথমে কি একটু বিরক্ত লাগলেও আস্তে আস্তে কেন জানো না, শিয়াশার এই মজা করা, জোক করা, ওকে নিয়ে নদীর সাইড দিয়ে হাঁটাহাঁটি, জোর করে গালে আইসক্রিম ঢুকিয়ে দেওয়া, এটা ওটা খাওয়ার বায়না করা, পার্কে বাচ্চাদের সাথে খেলা করা,
সবকিছু যেন ওর ভীষণ ভালো লাগছিল। যদিও সেটা মুখে স্বীকার করবে না, তবে ও নিজেও হয়তো জানে না শিয়াশার এই পাগলামিগুলো ধীরে ধীরে ওর মনে প্রশান্তি বয়ে আনছে, হয়তো সেখানে জায়গাও করে নিচ্ছে। ঘোরাঘুরি শেষে শুভ্র শিয়াশাকে শপিং করতে নিয়ে গেল। যদিও শিয়াশাক যেতে চাইছিল না, কারণ ওর এত শপিং টপিং ভালো লাগে না, ও অল্পতেই খুশি। তবুও শুভ্র ওকে জোর করেই নিয়ে যায়, কারণ শিয়াশা যদি পরে আবার এটা নিয়ে খোঁটা দেয়। শিয়াশা বলেছিল যে ও কিচ্ছু বলবে না, কিন্তু শুভ্র শোনেনি। আসলে কেন জানো, ওর এইভাবে শিয়াশার সাথে ঘুরতে ভালোই লাগছিল। ও যতই শিয়াশার সামনে এটা বোঝানোর চেষ্টা করুক যে ও এসব বাধ্য হয়ে করেছে আর বিরক্ত লাগছে, সেটা সত্যি না। কারণ ওর এতটাও খারাপ লাগছে না যতটা ও দেখাতে চাইছে, বরং ওর ভালোই লাগছে। মলে যে শিয়াশা বাড়ির সবার জন্য কিছু না কিছু কিনলো, যেটা দেখে শুভ্রর খুব ভালো লাগলো। ও তৌসির বাবা মায়ের জন্যেও কিনেছে, কিন্তু নিজের জন্য কিছুই নেয়নি। তাই শুভ্র নিজেই পছন্দ করে ওর জন্য 4টা ড্রেস কিনলো, সাথে শিয়াশার আব্বু আম্মুর জন্যেও একটা শাড়ি আর একটা পাঞ্জাবি কিনলো, যেটা দেখে শিয়াশারও ভীষণ ভালো লাগলো। তারপর ওরা রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ির সবার জন্য নানান রকম খাবার নিয়ে বাড়িতে আসলো। আজকেও রাতে ঘুমানোর সময় শিয়াশা শুভ্রর বুকের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। তবে আজকে শুভ্ররা কিছু বলল না, কেন যেন ওর এটা ভালোই লাগছে। তবে এটা শিয়াশাকে বুঝতে দিবে না, তাই ও শিয়াশার শোয়ার আগেই ঘুমের ভান ধরে থাকলো, যাতে করে শিয়াশা ভাবে ও ঘুমিয়ে গেছে, এজন্য কিছু বলল না। পরের দিন শিয়াশা শুভ্র দুজনকেই ভার্সিটিতে যায়নি, কারণ তৌসির বাবা মা আজকে ওদের বাসায় যেতে বলেছে। কারণ আর 2 দিন পরেই তৌসির মৃত্যুবার্ষিকী, তাই ওদের দুজনকে 2 দিন আগেই যেতে বলেছে। কি আর করা যায়, ওর নামে একটা মিলাদ মাহফিল করবে, তাই নিয়ে আলোচনা করবে। ওদের কথা মতো শুভ্র আর শিয়াশা ওখানে যাওয়ার জন্য রওনা হলো। তবে আজকে আর শিয়াশা শুভ্রর সাথে কোনো মজা করেনি, কারণ ও জানে যে শুভ্রর মন এখন অনেক বেশি খারাপ হয়ে আছে। তাই ও চায়নি এখন কোনোভাবেই ওকে বিরক্ত করতে, কারণ শিয়াশা যতই মজা করুক দুষ্টু হোক না কেন, ওর ভেতরেও যে এটা বুঝ আছে যে নিজের প্রিয় মানুষটাকে হারানো কতটা যন্ত্রণা। ও নিজেও শুভ্রর কষ্টটা বুঝতে পারছে। ওর খুব খারাপ লাগছে শুভ্রকে এইভাবে কষ্ট পেতে দেখে, কিন্তু কি করবে, কিছুই তো করার নেই। আর ও এই জন্য সব সময় মজা করে শুভ্রকে ওর কষ্টটা ভোলানোর চেষ্টা করে, কিন্তু আজকে ও সেটা চাইছে না। আজকে ও ওর মতো করে একা ছেড়ে দিল। তৌসিদের বাড়ি পৌঁছে ওরা ওর বাবা মার সাথে কুশল বিনিময় করলো। ওনারা খুব খুশি হয়েছেন ওরা আসাতে, কারণ সারাক্ষণ একা একা থেকে মেয়ের কষ্টে ওরা নিজেকে সামলাতে পারে না। শুভ্র আর শিয়াশার মুখের দিকে তাকিয়ে অন্তত কিছুটা হলেও তো কষ্টটা ভুলে থাকতে পারবেন। তৌসির জন্য সবার মনটা খুব খারাপ হয়ে আছে, আর সবাইকে এভাবে বসে থাকতে দেখে শিয়াশার মোটেও ভালো লাগছে না। তাই ও পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, উফ আম্মু, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে বলো তো? ক্ষুধায় আমার পেটের ভেতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর বাপের বাড়ি আসবো বলে তো বাড়ি থেকে খেয়েও আসিনি আমি, তোমার হাতে রান্না বেশি করে খাবো বলে। এখন আগে তাড়াতাড়ি আমায় খেতে না দিলে আমি কিন্তু কান্না করে শুরু করে দেব। ওর কথা শুনে তৌসির বাবা মা দুজনেই এই বলে ফেলল। ব্যাপারটা শুভ্রর কাছেও ভালো লাগলো, কারণ ওনাদের দুজনকে এমন মন খারাপ দেখতে ওর কাছেও ভালো লাগছিল না, কিন্তু কিছু করতে পারছিলও না, কারণ ও নিজেকেই সামলাতে পারছে না। ওদেরকে কিভাবে সামলাবে? তবে এই মেয়েটা ঠিক পেরেছে, যেটাতে শুভ্র মন থেকে ওর উপরে খুশি। এবার তৌসির মা বলল, আহারে আমার সোনা মাটা, থাক, আর কান্না করতে হবে না, চল তোদেরকে খেতে দিচ্ছি, আমি সব তোদের পছন্দের খাবার রান্না করে রেখেছি। ওয়াও, তাহলে চলো চলো চলো। হ্যাঁ, চল, পাগলি মেয়ে কোথাকার। হুম, বাবাজি, তুমিও চলো। হুম। তারপর ওরা সবাই মিলে একসাথে খেয়ে নিল।
রাতে সবাই একসাথে বসলো আলোচনা করার জন্য যে কি করবে। তৌসির বাবা মার মত হলো বাড়িতে একটা মিলাদ দেবে তৌসির জন্য। শুভ্র ওদের যা ভালো মনে হয় সেটা করতে বলল। অনেকক্ষণ ধরে শিয়াসা চুপচাপ বসে ওদের সবার কথা শুনছিল। ওদের শেষে ও বলল, আব্বু আম্মু, যদি তোমরা কিছু মনে না করো আমি একটা কথা বলবো। হ্যাঁ বল মা, এতে মনে করার কি আছে? হ্যাঁ, আসলে আমি আপুর মিলাদ দেওয়ার কথা বলছেন না, এই বিষয়ে কথা বললাম। ওর কথা শুনে শুভ্র বলে উঠল, এই বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে, আমরা আছি। শুভ্রর কথা শুনে শিয়াসার মন খারাপ হয়ে গেল, তাই সে চুপ করে রইল। কিন্তু তৌসির বাবা মা শুভ্রকে বলল, আহ বাবা, তুমি এভাবে কেন বলছো? শিয়াসা যেটা বলতে চাইছে বলুক না। হ্যাঁ বাবা, ওর কথাটাও আমাদের শোনা উচিত। শিয়াশামা, তুই বলতো কি বলতে চাইছিলি? ওদের কথায় শুভ্র আর কিছু বলতে পারল না। আর অনুমতি পেয়ে শিয়াশা বলল, আসলে আমি বলতে চাইছিলাম বাড়িতে একটা অনুষ্ঠান করার থেকে কোনো একটা এতিমখানায় করলে ভালো হতো না। মানে, বলতে চাইছিলাম সবাই মিলে আপুর কবর জিয়ারাত করে ওই দিন আমরা এতিমখানায় যাব, সেখানে একটা মিলাদ পড়িয়ে সব বাচ্চাগুলোকে খাওয়ানো, সাথে কিছু কাপড় চোপড়ও গিফটস দেব বাচ্চাদেরকে। দেখুন, আমার মতে কিন্তু ওই বাচ্চাগুলোকে দেওয়া আরো ভালো হবে, কারণ এতিমদের জন্য কোনো কিছু করতে পারলে তো সেটা খুব ভালো হয়। আর আমিও শুনেছিলাম যে আপুও এইসব করতে ভালোবাসতেন, প্রায় নাকি কোনো না কোনো এতিমখানার বাচ্চাদের জন্য কিছু না কিছু করতেন। আর আম্মু আমাকে বলেছিল আপু নাকি আপুর নাকি একটা অ্যাকাউন্টও খুলেছিল, সেখানে প্রায় 10 লক্ষ টাকা জমাও হয়েছে। আর এই টাকাটা নাকি আপু অসহায় মানুষদেরকে দান করার জন্য জমিয়েছিলেন, চেয়েছিলেন একসঙ্গে বেশি হলে একেবারে অনেক বড় কিছু করার। তাই আমি বলছিলাম বাচ্চাদের খাওয়ানোর সাথে আমরা আশেপাশে যতটুকু পারবো আপুর জমানো টাকাগুলি উঠিয়ে, সাথে লাগলে আরো কিছু অ্যাড করে আমরা সব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেব, তাদের জন্য কিছু করে দিব। ওই দিন কেমন হয় বলুন তো? এত সময় ধরে সবাই শিয়াসার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। শুভ্রর এবার নিজের উপরেই রাগ হচ্ছে। আগে থেকেই ওকে ওইসব বলে, কারণ শিয়াসার কথা ওর বেশ ভালো লেগেছে। ওর মনে হচ্ছে এটা করাই বেটার হবে। এখন তৌসির বাবা মা রাজি হলেই ভালো। তৌসির বাবা মা ও শিয়াসার মতটা পছন্দ হলো, ওরাও রাজি হয়ে গেলেন। তারপর সেইভাবেই সবকিছু প্ল্যান করলেন। দেখতে দেখতে তৌসির মৃত্যুবার্ষিকীর দিন এসে গেল। সবাই সকালেই বেরিয়ে পড়ল। ওরা সোজা কবরস্থানে যাবে। ওখানে শুভ্রর বাবা মা, শিফা, সায়র, সারা, সিফার শ্বশুর শাশুড়ি সবাই এসেছেন, সাথে শিয়াসার বাবা মাও এসেছে। সবাই একসাথে তৌসির কবর জিয়ারাত করে সোজা এতিমখানায় যায়। সেখানে মিলাদ শেষে সব বাচ্চাদের খাওয়া দাওয়া করায়। তারপর তাদের জন্য যে গিফটসগুলো এনেছে সেগুলো সবাইকে দেয়। বাচ্চারা খুব খুশি হয় এসব পেয়ে, আর ওদের এই উৎফুল্লতা দেখে সবার খুব ভালো লাগে। সত্যি মনে হচ্ছে এদের জন্য কিছু করতে পারলে মনটা শান্তি পাওয়া যায়। তারপর ওরা এতিমখানায় কিছু টাকা ডোনেট করে। তারপর ওখান থেকে বেরিয়ে আশেপাশে অনেক গ্রাম আর সহ অসহায় মানুষদেরকে যতটা সম্ভব সাহায্য করে। সারা দিন সবাই এভাবে কেটে যায়। রাতে ওরা নিজেদের বাড়িতে ফিরে আসে। তৌসির বাবা মা সহ সবাইকে শুভ্রদের বাড়িতে নিয়ে আসে আজকে সবাই একসাথে থাকবে বলে। সকালেই শিয়াসার ওপর সকলেই শিয়াসার ওপরে ভীষণ খুশি, কারণ আইডিয়াটা তো ওরই ছিল। শুভ্র নিজেও খুব খুশি শিয়াসার ওপর। আজকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। শিয়াসা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে চুল ঠিক করছিল। শুভ্র রুমে ছিল না। হঠাৎ করেই পেছন থেকে সরি শব্দটা শুনে শিয়াসা চমকে পেছনে ফিরে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে, বাট ও সরি কেন বলল বুঝতে পারছে না। তাই জিজ্ঞাসা করলো, আমাকে বলছেন? এখানে তুমি ছাড়া আর কেউ আছে? না, সেটা নেই। আসলে সরি বললেন কেন হঠাৎ, এটাই বুঝতে পারছিলাম না। ওই দিনের জন্য আসলে আমার উচিত হয়নি।
সেদিন তোমায় ওইভাবে বলা। সত্যি তোমার আইডিটা খুব ভালো ছিল, তার জন্য ধন্যবাদ। না না, ঠিক আছে, আমার যেটা মনে হয়েছিল সেটাই বলেছি, ধন্যবাদ দিতে হবে না। সকালে খাওয়া দাওয়া শেষে শিফারা শিয়াদের বাবা মা সবাই চলে গেল, শুধু তৌসির বাবা মা থেকে গেল। ওদেরকে শিয়াসা জোর করে রেখে দিয়েছে, তাই 2 দিন পর যাবে। এই 2 দিন ভার্সিটিতে যাওয়া হয়, পরীক্ষারও আর বেশি দিন নেই, তাই শিয়াসা শুভ্রের সাথে ভার্সিটিতে চলে গেল। আজকে আর শুভ্রকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়নি ওকে, তবে কলেজে পৌঁছানোর একটু আগে নামিয়ে দিয়েছে। শিয়াশাও আর কিছু বলেনি, 2 মিনিটও হাঁটতে পারবে। ভার্সিটির সব ক্লাস শেষে শুভ্র ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই মাঠের দিকে তাকিয়ে যা দেখলো, তাতে রাগে ওর চোয়াল শক্ত হয়ে গেল। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে শিয়াশা, আর মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর যত রকমের গালি আছে সব দিচ্ছে। সাথে ওর নিজের ওপরেও এটা ভেবে রাগ হচ্ছে যে কেন যে তখন পাকনামি করতে গেল। আবার মনে হচ্ছে যা করেছে বেশ করেছে। এই শুভ্রর বাচ্চা পেয়েছেটা কি, ও নিজে পাত্তা দিবে না, আবার ইচ্ছে মতো চলতে হবে। হুম। আহ, দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা ব্যথা হয়ে গেল। সেই সময় যখন শুভ্র বাইরে বেরিয়ে মাঠের দিকে তাকালো, তখন দেখলো একটা ছেলে শিয়াশার হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা কেন যেন ওর মাথায় রক্ত উঠে গেল। সে নিজেও জানে না যে ওর এইরকমটা কেন হচ্ছে। ও তো শিয়াশাকে ভালোবাসে না, তাহলে ও যা ইচ্ছা করুক, তাতে আমার কি। কিন্তু মুখে এটা বললেও মনটা তো আর সেটা বলছে না। তাই সে আশাকে অন্য কারোর সাথে এভাবে ওর সহ্য হচ্ছে না। তাই ও দ্রুত পায়ে এগিয়ে সে আশাদের সামনে গেল, আর রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলল, এটা ভার্সিটি, কোনো পার্ক নয় যে পাবলিক প্লেসে এভাবে হাত ধরে প্রেমের আলাপ করবে। হঠাৎ করে শিয়াশা শুভ্রর কথা শুনে চমকে উঠল। আসলে ও যার সাথে কথা বলছিল সে ওদের সিনিয়র রিফাত, ভীষণ গায়ে পড়া একটা ছেলে। যবে থেকে শিয়াশা এই ভার্সিটিতে ভর্তি হয়েছে তখন থেকেই ওর পেছনে পড়ে আসে। শিয়াশা ওকে একদমই সহ্য করতে পারে না। আর আজকেও শিয়াশা যখন একা এই দিকে যাচ্ছিল, তখনই রিফাত ওর সামনে আসে আর ওর আজাইরা প্যাচাল শুরু করে। শিয়াশার ভীষণ বিরক্ত লাগছিল ওকে দেখে। ও ওর সামনে থেকে সরার চেষ্টা করছিল, বাট ও ওর হাতটা ধরে রেখেছিল বলে যেতে পারছিল না। ঠিক তখনই ওখানে শুভ্র আসে। শুভ্রকে দেখে এভাবে কথা বলতে দেখে শিয়াশার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো, কারণ ও ভালোভাবেই বুঝতে পারছে যে শুভ্র ওকে রিফাতের সাথে দেখে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে। ইয়ে না মানে, আসলে স্যার, আমরা তো যা। রিফাতকে আর কিছু বলতে না দিয়েই শিয়াশা বলে উঠল, এখন আমাদের কলেজ ছুটি হয়ে গেছে স্যার, তাই আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন স্যার? আর হ্যাঁ, যদি ক্লাস টাইমে কথা বলতাম তাহলে আপনি আমাদের বকতে পারতেন টিচার হিসাবে, বাট এখন তো ছুটি হয়ে গেছে, তাই আমাদের যা খুশি করতে পারি, তাতে আপনার কি স্যার, তাই না বেবি? শিয়াশার কথা শুনে সুব্রত রাগে বোম হয়ে আছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। আর এদিকে রিফাতও বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। যে মেয়ে ওকে সহ্যই করতে পারে না, সে আবার ওকে বেবি বলছে, তাও আবার স্যারের সামনে, ভাবা যায়? শুভ্রকে রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে শিয়াশা একটা ভেংচি কেটে আবারও রিফাতকে বলল, কি হলো বেবি, এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? চলো তো, আমরা যাই, চলো চলো। বলে রিফাতকে নিয়ে শিয়াশা ওখান থেকে চলে গেল। আর শুভ্র রাগী চোখে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই দিকে গেটের বাইরে এসে রিফাত খুশিতে শিয়াশাকে কিছু বলতে যাবে, তার আগেই শিয়াশা একটা রিকশায় উঠে পড়ল। পেছন থেকে রিফাত ওকে ডাকলে বাই কাকু বলে চলে গেল। সবটা ওর মাথার উপর দিয়ে গেল, ও কিছুই বুঝতে পারছে না। তখন নিজে থেকেই বেবি বলল, এখন আবার কাকু বলে বিদায় জানালো। ইসরে, এভাবে ছ্যাঁকা দিল, ধ্যাত। রাতে শুভ্র বাড়ি ফিরে ড্রয়িং রুমে শিয়াশাকে না দেখে সোজা রুমে চলে আসলো। এসে দেখে শিয়াশা বেডে বসে ফোনে কি যেন করছে। এদিকে শুভ্রকে আসতে দেখে শিয়াশার মাথায় আবারও দুষ্টু বুদ্ধি আসলো।
সেও কোনো কথা না বলে উল্টো বেলকনিতে চলে গেল আর শুভ্রকে নিয়ে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ও বেবি, আমি জানি তো তুমি আমাকে খুব মিস করছো। আমিও আমার বেবিটাকে খুব মিস করছি। কি কিসি দেব? ধুর, এখান থেকে কিভাবে কিসি দেব? কি বললে? আমি ফোনে ঠোঁট ছোঁয়ালে সেটা ঠোঁটে লাগবে? ওকে বেবি, আমি তাহলে তাই করছি। এই নাও তোমার কিছু। এটা কি হলো? আমার ফোন বলে সামনে দেখিয়ে তাকিয়ে দেখে শুভ্র ফোনে ঠোঁট ছোঁয়ানো, সাথে আগেই ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল আর রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার সামনে এইসব করছো? আজকে ভার্সিটিতেও তুমি আমার বারণ করার পরেও ওই ছেলের সাথে করে, আবার এখন বাড়িতেও শুরু করেছো। তোমাকে তো আমি কি করবেন? আর আমি ভুল কি করেছি? আপনি তো আমায় পাত্তা দেন না। আর ওই রিফাতকে দেখুন, আমি কত কথা শোনালাম, তাও আমায় কতটা ভালোবাসে। তাই তো আমি ওকে। আর কিছু বলার আগেই শুভ্র ওর দুই বাহু খুব শক্ত করে ধরে নিজ নিজের একদম কাছে টেনে আনলো আর বলল, খুব সাহস বেড়েছে না তোমার? দাঁড়াও, তোমার সাহস কিভাবে কমাতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। ওকে, রুমের মধ্যে নিয়ে আসলো। শুভ্র এত রেগে যেতে দেখে শিয়াসার এবার ভয় হতে লাগলো। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বোধহয়। এখন এই রাক্ষসের হাত থেকে কিভাবে বাঁচবে? এইসব ভাবতে ভাবতেই যখন শুভ্রকে ওর দিকে এগিয়ে আসতে দেখলো, তখন ও ভয়ে ভয়ে বলল, দেখুন, একদম এগোবেন না আমার দিকে, তাহলে কিন্তু চিৎকার করব। তা তো করো, তাই করো। আর চিৎকার করে কি বলবে বাবু? বলবো, হ্যাঁ বলবো যে আপনি আমার সাথে জোর করে ইয়ে টিয়ে করার চেষ্টা করেছেন। আমার খুব টায়ার্ড লাগছে, তাও আপনি আমার কথা না শুনে আমাকে জোর করছেন। হোয়াট? এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা? তুমি এইসব কথা বলবে আব্বু আম্মুকে যে আমি তোমাকে? অসহ্য। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আর একবার আমাকে ধমকালে আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করে বলবো এইসব। এ কথা শুনে শুভ্র বিরক্তিকর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, বাড়িতে বলে পার পেয়ে গেলে তো ঠিক আছে, এবার আমার সুযোগ আসুক, তারপর তোমায় আমি মজা দেখাবো, ইডিয়েট কোথাকার। বলেই শুভ্র ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর এই ফাঁকে শিয়াসা সোফায় গিয়ে শুয়ে পড়ল। আজকে আর শুভ্রর ধারের কাছেও যাওয়ার সাহস ওর নেই, তাই ও চুপচাপ সোফাতে শুয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে সিয়াদের প্রথম ক্লাস ছিল শুভ্রের। যথারীতি শুভ্র ক্লাস নিতে গেল। আর আজকে সিয়াসার দুর্ভাগ্য আর শুভ্রের সৌভাগ্য, সে সিয়াসাকে আজকে ক্লাসে পড়া পারেনি। আর সেটারই সুযোগ নিয়ে শুভ্র কালকের শোধ তুলল। ক্লাসের বাইরে ওকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো। বর্তমানে 1 ঘন্টা যাবৎ শিয়াসা বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে। কিছু কিছু ছেলে মেয়ে ওকে এভাবে দেখে ফ্রিতে বিনোদন নিচ্ছে। আর সবার রাগ শিয়াসা শুভ্রকে গালি দিয়ে তার উপরেই ঝাড়ছে। 1 ঘন্টা পর শুভ্র ক্লাস শেষ করে বেরিয়ে ওর দিকে এক নজর তাকিয়ে একটা ভিলেনি হাসি দিয়ে ওখান থেকে চলে গেল। শুভ্র আজকে ইচ্ছে করে একটু বেশি সময় ক্লাস করিয়েছে, যাতে করে শিয়াসাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারে। শুভ্র যেতেই শিয়াসা কান ছেড়ে ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে আসে। কারোর সাথে কোনো কথা বলে না। অর্ণবরাও কেউ ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ শিয়াসা ভয়ঙ্কর রেগে আছে আর বেশি বেশি ভয় পাচ্ছে। কারণ শুভ্রকে এভাবে জ্বালানোর আইডিয়াটা তো ওদেরই ছিল। জানে না আজকে এই মেয়ে ওদের সাথে কি করবে। তবুও ভয়ে ভয়ে ওকে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে ওরাও পিছনে পেছনে গেল। আর মাঠে যেয়ে শিয়াসা কিছু বলার আগেই ওরা ওর সামনে বসে কান ধরে উপবাস করতে লাগলো। প্লিজ বাবুই পাখি, আমাদের উপরে রাগ করিস না, আমরা জানতাম না যে এই রকম হবে। হ্যাঁ, আর তুই পড়া পারিসনি বলে তো স্যার ফাঁদে ফেলতে পারলো। আমাদের কি দোষ বল? দেখ, তাও আমরা কান ধরে উঠবস করছি। রিহাব বলে উঠল। হ্যাঁ, আরো কি কি করলে তুই আমাদেরকে মাফ করবি বল? রিমি বলে উঠল। তোহা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ বল, আমরা সবাই সব করব।
তাই আমি যা বলবো সব করবি? হ্যাঁ হ্যাঁ, সব করব, সবাই একসাথে বলে উঠল। ওকে, তাহলে চল, তোরা সবাই আমাকে আইসক্রিম খাওয়াবি। ও, এই কথা, চল চল, এক্ষুনি খাওয়াবো। এই যে, আমার কথা এখনো শেষ হয়নি। সবাই মিলে একটা নয়, প্রত্যেকে আলাদা আলাদা কিনে দিবি। একদম গুনে গুনে তোরা যে কয়জন, সেই কয়টা আইসক্রিমই লাগবে আমার। আর তোরা কেউ খেতে পারবি না, সব কয়টা আমি একা খাবো। এবার বল, রাজি? হ্যাঁ, এ আর নতুন কি বল? প্রত্যেকবারই তো তুই কোনো কিছু নিয়ে রাগ করলে এভাবেই আমাদেরকে খাইয়ে আইসক্রিম খাস। হুম, তাই এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা জানতাম তুই এটাই বলবি। সিরিয়াসলি দোস্ত, রাগ কমানোর জন্য যে কেউ এত আইসক্রিম খেতে পারে, সেটা আমাদের শিউকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। হ্যাঁ, তবে বোন, একটু ভাইবা দেয়, প্রত্যেকটা বারই কিন্তু তুই এইভাবে একেবারে এতগুলো করে আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়িস। তাই বলছি কি, ওই, তোদের এত ভাবতে হবে না, তোরা দিবি কিনা সেটা বল। ওরা কথাই সবাই হতাশ হলো, কারণ জানে যে ওকে বলে লাভ নেই। তাই ওরা বলল, ঠিক আছে চল। তারপর ওরা একটা আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম কিনলো, আর শিয়াশাও খাওয়া শুরু করলো। আর ওর চারপাশে ওরা বেচারার মতো বসে রইল। ওরা এই খাওয়া দেখে খুব একটা অবাক হলো না, কারণ ওর সাথে পরিচিত এরা। বাট আশেপাশের সবাই শিয়াশার এত আইসক্রিম খাওয়া দেখে শিহরিত, এমনকি ওয়েটার নিজেও। তারপর ওখান থেকে ওরা যে যার বাড়ি চলে গেল। আর সত্যি, সেই দিন রাতে শিয়াশার ভীষণ জ্বর, সর্দি, কাশি শুরু হলো। কথা তো একদমই বলতে পারছে না, কারণ গলা বসে গেছে। হওয়ারই কথা, কারণ আইসক্রিম খেয়েছে এতগুলো। অবশ্য প্রতিবারই এমন হয়, ওর যখনই কোনো কিছু নিয়ে ভীষণ রাগ হয়, তখনই ও এভাবে আইসক্রিম খায়। আর প্রত্যেকবারই এমন হয়। কিন্তু এটা তাও আর শুভ্র আর শুভ্রর মা বাবা কেউ জানে না। তাই হঠাৎ করে এইরকম ওদেরকে দেখে খুব চিন্তা হচ্ছে। শুভ্রর নিজেরও খুব খারাপ লাগছে। ও ভেবে পাচ্ছে না হঠাৎ এইরকমটা হলো কি করে। আজকে তো বৃষ্টিও হয়নি যে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে। সারা রাত শিয়াশার ভীষণ জ্বর ছিল। শুভ্র ওকে যথেষ্ট সেবা করেছে আজকে। সকালে শিয়াশার বাবা মা আসলো ওকে দেখতে। ওরা দেখেই বুঝতে পারলো যে এ আবার নিশ্চয়ই আইসক্রিম খেয়েছে মাত্রা ছাড়া। তাই ওর মা ওকে বলল, সত্যি করে বল, আবার কতগুলো খেয়েছিস আইসক্রিম? এই রে, আম্মু বুঝে গেল। আপ কি বলছো আমি কোন আইসক্রিম খাইনি? বিশ্বাস না হলে আম্মুর কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ, বিয়ান বাড়িতে তো আইসক্রিম খায়নি তাহলে। আর আপনি আইসক্রিম খাওয়ার কথায় কেন বলছেন? অন্য কারণেও তো হতে পারে। হ্যাঁ তাই তো। না বেয়াই মশাই, আপনার বেয়ান ঠিকই বলছে। ও নিশ্চয়ই অনেকগুলো আইসক্রিম খেয়েছে, আবার তাই এরকম হয়েছে। হ্যাঁ, আর এটা নতুন কিছু নয়, প্রত্যেকবারই ওর যখন কোনো কিছু নিয়ে খুব রাগ হয় তখন ও একসাথে অনেকগুলো আইসক্রিম খেয়ে ফেলে, আর তার জন্য প্রতিবারই এরকম জ্বর আসে। এবার শুভ্র বুঝতে পারল বিষয়টা, তার মানে কালকেও ওর উপর রাগ করে এভাবে আইসক্রিম খেয়েছে, এজন্য এই অবস্থা। ওর এবার খারাপ লাগছে, ওর জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে। বিকালে সিয়াশার আব্বু আম্মু চলে যাওয়ার সময় ও ভীষণ মন খারাপ করেছিল। ওদের ও খারাপ লাগছে মেয়েকে রেখে যেতে, তাই ওরা শুভ্রকে আবার অনুরোধ করল সিয়াশাকে নিয়ে ওদের বাসায় যাওয়ার জন্য। এভাবে বারবার গুরুজনের মুখের উপর না বলা যায় না, তাই শুভ্র এবার রাজি হয়ে গেল। ও কথা দিল যে কালকে ও সিয়াশাকে নিয়ে ওদের বাসায় যাবে। সবাই খুব খুশি হলো ওর কথায়। সিয়াশা তো পারে না সবার সামনে ওকে চুমু খেতে। তারপর ওর বাবা মা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পরের দিন সকালে শুভ্র আর সিয়াশা ওদের বাসায় গেল। ওদের বাড়িতে পৌঁছে শুভ্র তো অবাক।